আপনাকে কে বলেছে আমি পড়াশোনায় খারাপ? শুনুন, বিসিএস এ আসা প্রশ্নের উত্তরও আমি জানি। ভ্রু বাঁকিয়ে রুদ্র বলল। তাই? মনে মনে হৈমি বলল। এই রে, বেশি বলে ফেললাম নাকি? বিশ্বে কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? দুইটি। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছে জানো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। ভেবাচাকা খেয়ে গেল রুদ্র। চোখ মুখের আকৃতি কিছুটা বিকৃতি করে পুনরায় প্রশ্ন করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছে? উল্লসিত কণ্ঠে হৈমি উত্তর দিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে। উত্তরটা দিয়ে মনে মনে বলল। সাল ভুলে গেছি তাই বলে আমি খারাপ স্টুডেন্ট নই। লজিক দেখিয়ে ঠিক প্রশ্নের উত্তর দিতে পারি। দাঁতে দাঁত চেপে রুদ্র বলল। বাহ, তোমাকে তো স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আর এই মুহূর্তে তোমাকে আমার মিউজিয়ামে রেখে আসা উচিত। কথাটা বলেই হ্যাঁচকা টানে ছোট্ট শরীরটা নিজের বক খেয়ে এনে ফেলল। তার বুক ফটে কপাল ঠেকল হৈমির। গম্ভীর মুখটায় মাথা তুলে তাকালো সে। রুদ্র স্থির হয়ে দাঁড়িয়ে দৃঢ় চোখে তাকিয়ে রইল। কয়েক পল চুপ থাকার পরে বলল। সত্যি নির্বোধ একটা ব্যাপার না, সোজা বানিয়ে ফেলবো। কফি বানানোয় পারদর্শী থাকায় হৈমিকে দিয়ে 3 কাপ কফি বানালো রুদ্র। এরপর কল করলো আবিরের ফোনে। আবির ফোন রিসিভ করতেই সে বলল। কিরে, আজ উঠবি না? এই তো বন্ধু, উঠতেছি। ফোন কেটেই বেরিয়ে এলো আবির। সোফায় বসা ছিল রুদ্র। তাকে দেখে তৃপ্তিময় হেসে এগিয়ে এসে পাশেই বসলো। রুদ্র কফি খেতে ইশারা করলে আবির কফির মগ হাতে নিয়ে বলল। ভাই, আমি অনেক ভাগ্যবান পুরুষ। প্রেম থাকাকালীন কত ঝগড়া করেছি, কত কষ্ট দিয়েছি, অথচ মেয়েটা আমাকে কাল সেরা উপহারটাই দিল। আমি ওকে আর বিন্দুমাত্র কষ্টও দিব না। ও যা বলবে তাই শুনবো। জানিস কেমন ফিল হচ্ছে? এই মেয়েটা যদি এখন আমাকে বিষ পান করতে বলে, আমি তাই করে ফেলবো। বাঁকা হাসলো রুদ্র। কফির মগে চুমুক দিতে দিতে আবির আবারও বলল। আমি সত্যি ভাগ্যবানের মতো বউ পেয়েছি। রান্নাঘর থেকে হৈমি বেরোতেই আবিরের এই কথা শুনে চোখ পিটপিট করে এগিয়ে এলো। আবিরকে বলল। শুধু আপনি একা একাই ভাগ্যবান না ভাইয়া, উনিও ভাগ্যবান, তাই আমার মতো বউ পেয়েছে। আপনি ভালো মানুষ তাই স্বীকার করলেন, কিন্তু উনি মোটেই ভালো মানুষ নন, এই জন্য স্বীকার করবে না। রুদ্র চোখ গরম করে তাকালো। কথার আগামাথা না বুঝে এই মেয়েটা ফোরন কাটতে এলো। মান সম্মান আর রাখবে না দেখছি। হৈমির কথা শুনে আবির মিটি মিটি হাসতে লাগলো। তার খুব বলতে ইচ্ছে করলো। ওর মুখে ভাগ্যবান শুনতে চাইলে তোকে যে অনেক স্যাক্রিফাইস করতে হবে বোন। কিন্তু বলল না। রুদ্র বিষয়টা পছন্দ করবে না। তাছাড়া হৈমি তার ছোট বোনের চেয়েও ছোট। তাই ওর সঙ্গে এসব মজা করতে বিবেকে বাঁধে। রুদ্রর গরম চাহনি দেখে হৈমি বলল। দেখেছেন কিভাবে তাকাচ্ছে? আপনি কখনো আপুর দিকে এভাবে তাকান? আপুর কথা স্মরণ হতেই খেয়াল করলো সে উপস্থিত নেই, তাই বলল। এমা আপু কোথায়? কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি দিয়ে আসি কেমন? কফির মগ নিয়ে আদ্রিতের কাছে গেল হৈমি। আবির খিলখিল করে হাসতে লাগলো, বলল। বন্ধু, তুমি সব সময় এত হট থাইকো না, তোমার বাচ্চা বউ সইতে পারবে না। রুদ্র চোখ কটমট করে তাকালো। আবির বলল। দোস্ত, তোর মুখে ভাগ্যবান শোনার জন্য ওদের আগ্রহ বসে রইলাম। শুধু আমি না, আমাদের ছোট মিষ্টি ভাবিটাও বসে আছে। আজ সারাদিন আদ্রিতের কাছে 4-5 রকমের রান্না শিখেছে হৈমি। দুপুরে আদ্রিতের হাতে রান্না দিয়ে লাঞ্চ করেছে সকলে। আর বিকেলের সময়টা আদ্রিতের সঙ্গে গল্প করে কাটাচ্ছে হৈমি। রুদ্র আর আবির বাইরে গেছে। রুদ্র গেছে তার বিজনেসের উদ্বোধন নিয়ে ছোট কাকা আর বড় ভাই রাদীবের সঙ্গে জরুরি মিটিং করতে। আবির গেছে এমনি ঘোরাঘুরি করতে। আবির সম্পর্কে হৈমি রুদ্র তাই জানে, অথচ আবির বেরিয়েছে আদ্রিতের সঙ্গে নির্দিষ্ট একটি পরিকল্পনা করে। এবার শুধু পরিকল্পনাটি সফল হওয়ার পালা। আদ্রিতা যদি সুবুদ্ধি দিয়ে হৈমির ফাঁকা মাথাটা ভরাট করতে পারে, তাহলে তার বন্ধুর জমকালো সংসার কেউ আটকাতে পারবে না। হৈমির সঙ্গে গল্প করতে ভীষণ উপভোগ করছে আদ্রিতা। কিন্তু এসব গল্পে তো ভুললে চলবে না, তাদের যে আলাদা পরিকল্পনা রয়েছে। হৈমি একাধারে তার ছোটবেলার গল্প করেই যাচ্ছে। আদ্রিতা উৎসুক মুখে সেসব শুনতে শুনতে হঠাৎ বলল। ছোটবেলায় গল্প তো অনেক শোনা হলো, এবার এসো বড়বেলায় গল্প করি। বড়বেলার গল্প কোন ক্লাস থেকে শুনবে আপু? খুশিতে আটখানা হয়ে বলল হৈমি। আদ্রিতা বলল। বিয়ে সংসার এসব বিষয় নিয়ে শুনবো, তার আগে আমাদের গল্প শোনাই।
হৈমি মাথা নাড়ালো। আদ্রিতা তার আর আবিরের প্রণয় শুভ পরিণয় নিয়ে রোমাঞ্চকর অনেক কথাই শেয়ার করলো। গতরাতে যে তারা দুজন দুজনার হয়ে গেছে কিছুটা লাজুক ভঙ্গিতে সেটাও বলল। সব শুনে পিট পিট করে তাকিয়ে রইল হৈমি। আদ্রিতা মাথা নাড়িয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছো? আমাদের তো একদিন আগে পরে বিয়ে হয়েছে, তোমরাও নিশ্চয়ই দুজন দুজনা হয়ে গেছো। লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল হৈমি। আদ্রিতা বলল, ও বাবা, হেমি বুড়ি আবার লজ্জাও পাই। চট করে উঠে দাঁড়ালো হৈমি। কয়েক পা এগিয়ে দিয়ে পিছমুখী হয়ে দাঁড়িয়ে ইস, রইল। আমার খুব বলল, শরম করছে। আমাদের ওসব কিছুই হয়নি গো। তুমি আমাকে আর লজ্জা দিও না। লজ্জা পেতেও আমার ভারী লজ্জা লাগে। উচ্চ শব্দে হেসে উঠল আদ্রিতা। উঠে এসে হৈমির কাঁধ জড়িয়ে ধরলো। বলল, তুমি যে কি মিষ্টি আর দুষ্টু, তোমার দুষ্টু মিষ্টি কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। এখানে আসার পর থেকে মনে হচ্ছে দারুণ একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় ঘটেছে। তোমার সঙ্গে পরিচয় না হলে অনেক কিছু মিস করে যেতাম। তোমার কথাগুলো ম্যাজিকের মতো, বুঝছো? তোমার আশেপাশে যারা থাকবে তাদের মন যতই খারাপ থাকুক, তোমার কথা শুনে তারা হাসতে বাধ্য হবে। প্রচণ্ড খুশিতে আদ্রিতাকে জড়িয়ে ধরল হৈমি। বলল, নিজের প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগে। তুমি কি সুন্দর করে আমার প্রশংসা করলে। তুমি খুব ভালো আদ্রিতাপু। আদ্রিতা হৈমির কাঁধ জড়িয়েই ধীর পায়ে ওকে নিয়ে ব্যালকনিতে গেল। চলে গেল অন্য প্রসঙ্গে যা তার পরিকল্পনায় ছিল। বলল, জানো, স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক পবিত্র। শুধু তাই না, এই সম্পর্কটা পৃথিবীর সব সম্পর্কের চেয়ে গভীর। কতটা গভীর জানতে চাও? পিট পিট করে আদ্রিতার মুখের দিকে তাকালো সে। মাথা নাড়িয়ে বোঝালো সে জানতে চায়। আদ্রিতা তাকে ছেড়ে দোয়াতে বেলকনির গ্রিল ধরে বলতে লাগলো, একজন স্ত্রী হলো তার স্বামীর পোশাকের মতো, আর স্বামীও তার স্ত্রীর পোশাকের মতো। আমাদের জীবনে পোশাকের গুরুত্বপূর্ণ কতটা জানো তো? একটা বয়সের পর আমরা মানুষরা নগ্ন হয়ে যেমন কাটাতে পারি না, উচিত নয়, তেমনি বিয়ের পর স্বামী স্ত্রী একে অপরকে ছেড়ে থাকাটা উচিত নয়। এরা একে অপরের পরিপূরক। বিয়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এর গুরুত্ব এতটাই যে সৃষ্টিকর্তা প্রতিটি মানবের জন্য বিয়ে ফরজ করে দিয়েছেন। আদ্রিতা কিয়ৎকালের জন্য থামলো। হৈমি বিস্মিত হয়ে বলল, তাহলে তো আমরাও ফরজ কাজ সেরে ফেলেছি আর দুজন একসাথেই আছি। জানো আমার কত কষ্ট হচ্ছে। আম্মু ভাইয়াকে কত মিস করছি। ওনার সামনে কাঁদলে কত বকে, তাই কাঁদতেও পারি না। এত কষ্ট পেয়েও আমি কত গুড গার্ল হয়ে ওনার সঙ্গে আছি। শেষ কথাগুলো ভীষণ মন খারাপ করে বলল হৈমি। আদ্রিতা তার অনুভূতি বুঝতে পেরে বলল, আমাদের সবাইকে এইভাবে থাকতে হয় হিমি। প্রতিটা মেয়ে বাবা মা ভাই বোন ছেড়ে স্বামীর সঙ্গে তার পরিবারে থাকতে হয়। এটা প্রকৃতিগত নিয়ম। এই কষ্টটা প্রত্যেক মেয়েকেই সহ্য করতে হয়। কেউ আগে করে, কেউ বা পরে। দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হৈমি নিশ্চুপ হয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে আদ্রিতা জিজ্ঞেস করলো, তোমাদের কিছু হয়নি বললে, একসঙ্গে এক ঘরে রয়েছো, অথচ কিছু হয়নি। রুদ্র ভাইয়া তো বেশ ধৈর্যশীল নারী পুরুষ, এক ঘরে এক বিছানায় রয়েছে, সম্পর্কে স্বামী স্ত্রী, অথচ কিছুই হয়নি। কিছু হবেও না আমাদের। সে কি, কেন? এসব বলতে হয় না। বললাম না, স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব গভীর। এই গভীর সম্পর্কটা অগভীর করলে পাপ লাগবে। যদিও শুধু ফিজিক্যাল সম্পর্কটাই গুরুত্বপূর্ণ নয়, তবু প্রতিটা মানুষের জীবনে এই সম্পর্কেরও প্রয়োজন আছে, গুরুত্ব আছে। তোমরা যদি একসঙ্গে মিলেমিশে কাটিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে চাও, ভালো। কিন্তু হেমি, রুদ্র ভাইয়া ছেলে মানুষ এবং প্রাপ্তবয়স্ক পুরুষ সে। যদিও তোমার বয়স কম, আমার বলা ঠিক হচ্ছে কি না জানি না, তবুও তার দিকটা তোমার ভাবতে হবে। মনে রেখো, পুরুষ মানুষের মন কখন পিছল খায় বোঝাই মুশকিল। পিছলা কিসের পিছলা? বড় বড় করে তাকিয়ে প্রশ্ন হৈমির। আদ্রিতা এবার বেশ সিরিয়াস হয়ে সাংঘাতিক মুখভঙ্গি করে বলল, ও মা, তুমি জানো না দেশে বিদেশে যে দিন দিন ডিভোর্সের হার বাড়ছে, পরকীয়া বাড়ছে, এসব কেন বাড়ছে? এসব তো ওই স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক দূরত্ব থাকার কারণেই বাড়ছে। আর এই দূরত্বটা শুধু মন কেন্দ্রিক নয়, শারীরিক কেন্দ্রীয়। আর এই দূরত্বটা শুধু মন কেন্দ্রিক নয়, আজকাল এইসব লোকে লজ্জা পেয়ে বলতে চায় না।
আমরা স্মার্ট ছেলে মেয়ে, সত্যি বলতে দ্বিধা করি না। ঢোক গিলল হৈমি, বলল, আমাদের তো তেমন দূরত্ব নেই, শুধু ঝগড়াটাই বেশি হয়। আমি টের পাই উনিও আমাকে ভালোবাসেন আর আমিও। তাহলে বললে কেন কিছু হবে না? এমনি। মুখ ফুরিয়ে নিল হৈমি। আদ্রিতা নরম সুরে বলল, ভাইয়াকে তো ভালোই বাসো। আস্তে করে মাথা নাড়ালো সে। আদ্রিতা খুশি হয়ে বলল, তাহলে চিন্তা নেই, ভালোবাসা থাকলে সব হবে, সব। কিছুই হবে না, আমাদের মধ্যে শর্ত হয়েছে, কিছু না হওয়ার শর্ত। ও মা, কেন? কারণ উনি শর্ত দিয়েছিলেন ওনার বউ হতে হলে মাতৃত্ব ত্যাগ করতে হবে। এটা শুনে আমার খুব রাগ হয়েছে, তাই আমিও শর্ত দিয়েছিলাম আমাকে বিয়ে করলে ওনার পুরুষত্ব চাহিদা ত্যাগ করতে হবে। বিস্মিত হয়ে গেল আদ্রিতা। মা গো মা, কি সাংঘাতিক কথাবার্তা দুজনার। এরা তো পৃথিবীর অসম্ভব দুটি ঘটনা নিয়ে শর্ত দিয়ে জেদ ধরে বসে আছে। ঢোক গিলল আদ্রিতা কিঞ্চিত শঙ্কা নিয়ে বলল, এটা কি করে সম্ভব? জানি না। ইম্পসিবল। সুস্থ সবল কোনো পুরুষের ঘরে বউ থাকতে এত বড় ত্যাগ করতে পারবে না, সে যতই শুদ্ধ পুরুষ হোক না কেন। আর তোমার তো মাতৃত্ব ত্যাগ করার প্রশ্নই আসে না। তোমরা দুজন দেখছি মহা পাগল। শোনো রুদ্র ভাইয়া তোমার কাছাকাছি না এসে থাকতেই পারবে না, অর্থাৎ সে তার সত্য ভাঙবেই। আর সে সত্য ভাঙলে তুমিও অনায়াসে সত্য ভাঙতে পারবে। এটা বড় কোনো সমস্যা না, তাই মন খারাপ করো না। হৈমি কিছুই বলল না। আদ্রিতা এবার তাকে বেশ গম্ভীর হয়ে বলল, শোনো, বিয়ে হয়ে গেছে তোমার, তুমি যার বউ তার উপর একটু অধিকার ফলিও, এতে তোমার ভালো হবে। রুদ্র ভাইয়া একটু গম্ভীর মানুষ, রাগটাগ নাকি খুব বেশি, কিন্তু তোমাকে মন থেকে খুব পছন্দ করে, ভালোবাসে। এই ভালোবাসাকে আরো গভীর গাঢ় করতে তোমাকেই এগোতে হবে। তুমি যদি তাকে ভালোবাসে আগলে রেখে সারা জীবন কাটাতে চাও, তাহলে নিজেকে তার মতো করে একটু গুছিয়ে নিও। শুনেছি ভাইয়া ভীষণ আঘাত পাওয়া মানুষ, নিজের জন্মদাত্রীর দ্বারা খুব অল্প বয়সে কঠিন আঘাত পেয়েছিল। সেই আঘাত তার মনটাকে পাথরের মতো শক্ত করে দিয়েছে। সেই শক্ত পাথরটাকে তুমি ভালোবাসা সিক্ত করে দিও, নরম মাটিতে পরিণত করো। আমার আর আবিরের বিশ্বাস তুমি পারবে। তোমার মধ্যে স্পেশাল একটা ব্যাপার আছে। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনল হৈমি। আদ্রিতা শেষে মনে মনে দুষ্টু বুদ্ধি এঁটে বলল, আর শোনো, পুরুষ মানুষ দিন শেষে যেমন একজন নারীর কাছে দুর্বল, তেমন একজন নারী শরীরের তৃষ্ণায় কাতর। জামাই তোমার সেই হ্যান্ডসাম, শক্ত করে ধরে রেখো। ফসকে গেলে কিন্তু আফসোস করবে। ভাইয়া তো নতুন বিজনেস স্টার্ট করেছে, তাও আবার শাড়ির বিজনেস। ঢাকা সহ বিভিন্ন শহরে আধুনিক রমণীরাও এখানে কাজ করবে। দুজন সুন্দরী মেয়েও আছে, একজনের নাম নিশিতা, বেশ জনপ্রিয় ব্লগার। তার মধ্যে ভাইয়ার তার কোম্পানির শাড়িগুলো অনলাইনে শো অফ, পাশাপাশি অনলাইনের বিজনেসও শুরু করবে। শুনেছি এসব মেয়েরা নাকি কাজের ফাঁকে হ্যান্ডসাম মালিকদের সঙ্গে ঠলাঢলিও করে, সুযোগ পেয়ে ফাঁসিয়ে বিয়েটিও করে নেয়। ঘরে বউ বাচ্চা কিছুই মানে না। টাকাওয়ালা ছেলেদের 2-3 বউ হতেও এদের সমস্যা নেই। আদ্রিতার এক একটা বাক্য শেষ হচ্ছে আর হৈমির হৃৎপিণ্ড ধরাস ধরাস করে উঠছে। তার একমাত্র স্বামীটা ফসকে গেলে তার কি হবে? সারা রাত ঘুম হলো না হৈমির। কাউচে বসে কোলের উপরে ল্যাপটপ রেখে স্ক্রিনে মুখ গুজে বসে আছে রুদ্র। দুপা বেশ আয়েসি ভঙ্গিতে ছোট টি টেবিলের উপরে রাখা। রাত বাড়ছে তবুও বিছানা যাচ্ছে না সে। এই নিয়ে হৈমির আরও বেশি ছটফট লাগছে, কান্না পাচ্ছে। মনে প্রশ্ন জাগছে, তাদেরকে অনেক বেশি দূরত্ব। বিকেলে আদ্রিতার কথাগুলো শোনার পর থেকে তার নাওয়া খাওয়া ঘুম সব বরবাদ হয়ে গেছে। নিশিতার সঙ্গে সেদিন রুদ্রকে রেস্টুরেন্টে দেখা, আজ আবার তার সঙ্গে বিজনেস সংক্রান্ত বিষয় শোনা, সব মিলিয়ে প্রচণ্ড ডিপ্রেশনে ভুগতে লাগলো সে। রাত 12টা ছুঁই ছুঁই। রুদ্র তখনও ল্যাপটপে বিভোর, আর সহ্য করতে পারল না হৈমি। নিঃশব্দে বিছানা ছেড়ে রুদ্রর সামনে এলো। ল্যাপটপ থেকে দৃষ্টি তুলে হৈমির দিকে তাকালো রুদ্র। সহসা হৈমি তার কোল থেকে ল্যাপটপ নিয়ে পাশে রেখে কোলে উঠে বসলো। মুহূর্তে গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ডুকরে উঠল সে। রুদ্র হতভম্ব, বাকরুদ্ধ হয়ে আলগোছে এক হাত হৈমির পিঠে, অন্য হাত মাথায় রাখল।
হতবুদ্ধি শূন্য হয়ে এক ঢোক গিলল, শীতল কণ্ঠে জিজ্ঞেস করল। কি হয়েছে? নিরিবিলি রুমটা হৈমির কান্নার শব্দে থমথমে পরিবেশ সৃষ্টি করল। রুদ্রের বক্ষপটে অনুভূত হলো অদ্ভুত এক ব্যথা, তার হৃদয়ের গভীরে সূক্ষ্মভাবে দাগ টানল এই কান্নার সুর। বুকের বাপাশের পাঁজর যেন কেউ দুমড়ে মুচড়ে দিচ্ছে। অকারণে এই ব্যথাযুক্ত ক্রন্দন ধ্বনি এলোমেলো করে দিল শ্বাস প্রশ্বাস। মেয়েটা তবুও থামল না। রুদ্র কিয়ৎকাল থম ধরে থাকার পর হৈমির কোমর চেপে রাখা হাতটা দৃঢ় করল। মাথায় চেপে রাখা হাতটি দিয়ে ধীরে ধীরে স্পর্শ করল ওর সিক্ত নরম গালটায়। হাফ নিঃশ্বাস ছেড়ে পুনরায় প্রশ্ন করল। এই মেয়ে, সমস্যা কি তোমার? কাঁদছো কেন এইভাবে? বাড়ির কথা মনে পড়লে ফোন নিয়ে কল করতে পারো তাদের, প্রয়োজনে ভিডিও কলে কথা বলো। তাই বলে এভাবে কেঁদে আমার কাজে ডিস্টার্ব করো না। কথাগুলো বলার সময় ওর কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল, নিঃশ্বাস ভারী, তীব্র শীত, শরীর উষ্ণ হয়ে আসছে। কান দুটো কেমন লালচে বর্ণ ধারণ করেছে, অথচ হৈমি একইভাবে কেঁদে চলেছে। কিভাবে মেয়েটার কান্না থামাবে? প্রচণ্ড চিন্তায় পড়ে গেল। চিন্তান্বিত স্বরেই বলল। চকলেট খাবে? তোমার তো প্রিয়। হৈমি নিরুত্তর। রুদ্র পুনরায় বলল। আচ্ছা ধরো, কাল যদি ফুচকা খেতে নিয়ে যাই? এত লোভ দেখিয়েও মানাতে পারল না। ধীরে ধীরে অসহ্য লাগতে শুরু করলো। হয়ে পড়ল অধৈর্য। নিমেষে মেজাজ ক্ষিপ্ত করে ঘাড় চেপে ধরে মুখোমুখি হলো। চোয়াল শক্ত করে দৃঢ় চোখে তাকিয়ে বলল। কান্না থামাও। হৈমি ঠোঁট উল্টে বলল। আপনি ওই নিশিতার সঙ্গে বিজনেস করবেন না। আশ্চর্যান্বিত হয়ে গেল রুদ্র। কপাল কুঁচকে ফেলল মুহূর্তেই। হৈমি অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকিয়ে বলল। আমি আপনার বউ হই, আপনার প্রতি আমার অধিকার আছে। আপনাকে ভালোবাসি আমি, আমার সব কথা শুনবেন। এখন থেকে আমি সব ধরনের অধিকার ফলাবো। আপনি আমাকে বঞ্চিত করতে চাইলে আমি থানা পুলিশ করব, মামলা করব আপনার নামে। বলবো ঘরে সুন্দরী বউ থাকতেও আপনি বাইরমুখী। ক্রন্দনরত কণ্ঠে হৈমির বলা কথাগুলো শুনে তাজ্জব বনে গেল রুদ্র। কথার খেই হারিয়ে রাগ করতেও ভুলে গেল। হৈমির দুহাতে তার গলা জড়িয়ে গালে গাল ঠেকিয়ে দিল। আহ্লাদি স্বরে আবদার করল। আমাকে একটু আদর করবেন? প্রশ্নটা করে মনে মনে ভাবল, স্বামীর আদর পাওয়া বউদের অধিকার, তাহলে সে কেন প্রশ্ন করলো? সে আদর অর্জন করে নেবে জোর খাটিয়ে, সর্বোচ্চ ব্ল্যাকমেইল করে। একটু আদর করুন না, কান্না করতে আর ভালো লাগছে না। আপনারও তো কান্না শুনতে ভালো লাগছে না, তাহলে আদর করে দিন। রুদ্র হতভম্ব হয়ে রইল। হৈমির ভেজা নরম গালটা তখনও তার খসখসে দাড়ে ভর্তি গালের সাথে মিলিত হয়ে আছে। এক হাত রয়েছে কোমর জড়িয়ে। হৈমির হুমকি আবদার শুনে তার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। কি সাংঘাতিক বউ তার! বউয়ের অধিকার না দিলে, আদর না করলে পুলিশের কাছে যাবে, মামলা করবে, ভাবা যায়। আর নিশিতা, তার কথা হঠাৎ এলো কেন? সে তো অলরেডি ম্যারিড রয়েছে। দুহাত হৈমিকে জড়িয়ে নিল সে, গম্ভীর হয়ে বলল। নিশিতা ম্যারেড হৈমি, তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আমার। এই নিয়ে দ্বিতীয়বার যেন কোনো কথা না শুনি। মাথা তুলে পিট পিট করে তাকিয়ে রইল হৈমি। জড়সড় হয়ে রুদ্রর কোলে মিলিয়ে বসে রইল। আর শুনবেন না, এবার আমাকে একটা চুমু দিন। এবার সিরিয়াস বিরক্ত হচ্ছি হৈমি। আবার কাজ এখনো শেষ হয়নি, তুমি যাও ঘুমাও। হৈমির ভীষণ ঘুম পেলেও সে শক্ত হয়ে বসে রইল। চুমু না দেওয়া অবধি এক চুরো নড়বে না পণ করলো। রুদ্র তার মতিগতি বুঝে ভরাট সুরে বলল। আমাকে খেপাচ্ছ তুমি, পরে আফসোস করতে হবে। পাত্তা দিল না সে, উল্টো বক্ষপটে নাক ডলতে শুরু করলো। তার নাকের কাঁচা পানি ভিজিয়ে দিল রুদ্রর টি শার্ট। মুখ বিকৃতি করলো সে। টের পেয়ে হৈমি বেশ ভালো করেই নাক মুছল। তৎক্ষণাৎ রুদ্র তাকে কোল থেকে সরিয়ে ত্বরিত গতিতে টি শার্ট খুলে ফেলল। মৃদু ধমক দিয়ে বলল। কি সব নোংরা কাজ কারবার হৈমি, একটা থাপ্পড় লাগাবো। থাপ্পড়ে গুরুত্ব না দিয়ে হৈমি রুদ্রর লোমশ ভর্তি বলিষ্ঠ বুকটায় ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। গালে হাত দিয়ে অবাক কণ্ঠে বলল। আপনি কি জিমে যান? কি হট বডি! কথা শুনে বিরক্ত হয়ে রুদ্র কাউচ থেকে উঠতে উদ্যত হয়েছে। অমনি তার বুকের মাঝখানটায় টপ করে একটা চুমু দিল হৈমি। সহসা বিদ্যুৎ চমকানোর মতো করে তার পুরুষচিত্ত চমকে উঠল। ঘাড় কিঞ্চিত বাঁকা করে আর চোখে তাকালো হৈমির নিরীহ মুখটার দিকে। হয়তো সে জোকের বসে আবেগ আপ্লুত হয়ে কিসটা করে ফেলেছে, কিন্তু রুদ্রর কিছু করার নেই। তার ভেতরে যে ঝড়ের সৃষ্টি হলো, এই ঝড়ে হৈমিকেও তোলপাড় করে ছাড়বে।
পরিস্থিতির বেড়াজালে আটকে মরতেই কিছু নরম অনুভূতিতে অসংলগ্ন স্পর্শে হৈমিকে ছারখার করে দিল সে। বদ্ধ উন্মাদের মতো ছোট্ট নরম দেহটা পুনরায় নিজের অধীনে নিয়ে নিল। মেয়েটা কিঞ্চিত ভীতু হলেও বুকে অদম্য সাহস নিয়ে ঠাঁই রইল। এই সাহস যেন রুদ্রর প্রতি তার ভালোবাসারই বহিঃপ্রকাশ, যা রুদ্রর পুরুষ সত্তাকে দ্বিগুণ উৎসাহিত করল। তার পুরুষালী অষ্টজোড়া একে একে হৈমির পুরো মুখশ্রীতে আদর মাখতে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েটাকে তীব্র ছোঁয়ায় মাতাল করতে, বেসামাল করে তুলতে বহু বছরের তৃষ্ণার্তের ন্যায় নরমধর জোড়া পান করতে লাগলো অমৃত সুধা। এ সুধা সেই সুধা, যে সুধা যুগ যুগ ধরে প্রেমিকারা তাদের প্রেমিক পুরুষদের জন্য উৎসর্গ করে আসছে। ব্যাকুল দেহে ব্যাকুল নিঃশ্বাসে হৈমি রুদ্র থেকে ছাড়া পাবার বৃথা চেষ্টা করলো, কিন্তু বদ্ধ উন্মাদ সে রুদ্র একটুও ছাড়ল না। হৈমির বৃথা চেষ্টাতে নরম ঠোঁটে জ্বলন বাড়িয়ে দিয়ে মুক্তি দিল কিয়ৎকালের জন্য। বিরক্ত সুরে বলল, তোমার যে লিপ কিস করার যোগ্যতা নেই সেটা আমি জানি, তাই শান্ত থেকে আমার যোগ্যতা অনুভব করো। অপমান গায়ে মাখানোর অবস্থা এই মুহূর্তে হৈমির নেই। সে দিশেহারা হয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিল, মিনমিনে স্বরে বলল, আর আদর চাই না। রুদ্র শুনল না, গায়ের জোর বাড়িয়ে ওকে নিবিড়ভাবে জড়িয়ে নিল। মুখ ফিরিয়ে থাকায় আচমকা কোমল গ্রীবাদেশে নাক মুখ ডুবিয়ে দিল। সর্বাঙ্গে এক ভয়ানক কম্পন সৃষ্টি হলো হৈমির। ছটফটিয়ে উঠল সে। তার তীব্র ছটফটানে রুদ্রর অনুভূতি আরো বেশি গাঢ় করে তুলল। তৎক্ষণাৎ কোমল গ্রীবাদেশে অসংখ্য লাভ বাইটে ভরিয়ে দিল। মৃদু ব্যথায় আর্তনাদ করল সে। তাদের এই বেসামাল অনুভূতি আরো বেশি দীর্ঘ হতে পারত, কিন্তু হলো না। সহসাই রুদ্রর সেলফোন বেজে উঠল। কৌশলে হৈমিকে এক হাতে জড়িয়ে অপর হাতে পকেট থেকে ফোন বের করলো সে। বড় ভাই রাদীপের কল রিসিভ করার পূর্বে হৈমিকে কঠিন আদেশ করল, চুপ করে শান্ত হয়ে থাকবে, একদম নড়বে না। হৈমি আলগোছে তার বুকে মাথা রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। নিভৃতে তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। বুকের ভেতরটায় শব্দ হতে লাগলো টিপ 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 টিপ। রাদীপের সঙ্গে বিজনেসের বিষয়ে কথা বলতে বলতে সময় পেরিয়ে গেল 10 মিনিট 55 সেকেন্ড। কথা শেষে হৈমির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গেল তার। তরিত ফোন সাইটে রেখে গালে মৃদু থাপ্পড় দিয়ে ডাকলো, হৈমি, হৈমি। সারা দিল না সে। 10 মিনিটের মাঝেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। ব্যর্থ মনে লম্বা করে নিঃশ্বাস ফেলল রুদ্র। প্রথমে মেজাজ খারাপ করলো, ইচ্ছে করলো থাপড়িয়ে ঘুম থেকে তুলতে। পরক্ষণে আফসোসের সাথে বিড়বিড়িয়ে বলল, তোমার দ্বারা অসম্ভব কিছুই নেই। সবচেয়ে বেশি সম্ভব আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া। ভার্সিটিতে যাওয়ার পথে রিকশা থেকে পড়ে গিয়েছিল সূচনা। শরীরের বিভিন্ন অংশে পেয়েছে অগণিত চোট। রাস্তার আশেপাশের লোকজন রিকশাওয়ালাকে মারতে এসেছিল, কিন্তু সে কাতর স্বরে তাদের মারতে নিষেধ করেছে। কারণ ভুলটা তারই, ওনা সামলে বসেনি সে, তাই এই দুর্ঘটনার সম্মুখীন হলো। এরপর শরীরের চোট নিয়ে ফিরে এসেছে শেখ বাড়িতে। মায়েরকে একটি মেসেজ করে জানিয়েছে তার অ্যাক্সিডেন্টের কথা। খবর শুনে অর্ধেক ক্লাস রেখে অন্য লেকচারারকে অনুরোধ করে তার ক্লাসটা নেওয়ার জন্য। লেকচারার অনুরোধ রাখলে মায়ের দ্রুত চলে আসে শেখ বাড়িতে। দাদিন তাকে দেখে কেঁদে অস্থির। দাদিনের কান্নার চোটে তার ভেতরকার টেনশনের পরিমাণের মাত্রা ছাড়ালো। কোনো রকমে শ্বাসরোধ করে বলল, দাদিন, আমি ওর কাছে যাই। দাদিনের হুঁশ ফিরল। কোমর ব্যথা নিয়ে সে উপরে যেতে পারবে না, তে মাহেরকে তাড়া দিয়ে বলল, যাও যাও, তুমি এসেছ শুনলে খুশি হবে। আমি রাদিফলে কল করে জানাই, আর বলে দেই রুদ্রকে জানাতে। তার সঙ্গে আমি আবার কথা বলি না। সে যা অন্যায় করেছে তার জন্য কখনো আমি তাকে ক্ষমা করব না। মাহের বিচলিত হয়ে তাকিয়ে আছে। তার চাহনি দেখে দাদিন ঈষৎ হেসে বলল, সে যা অন্যায় করেছে তার জন্য কখনো তাকে আমি ক্ষমা করব না। তোমার বোনটার উপর আমার কোনো রাগ নেই। দোষ করেছে আমার নাতি, তাই সব রাগ তার উপরই। ছোট্ট করে নিঃশ্বাসের স্মিত হাসল মাহের। ধীর পায়ে এগোলো সূচনার রুমের দিকে। সূচনা বিছানায় আধশোয়া হয়ে বসে। মাহের মৃদু কাশির শব্দ করে রুমে প্রবেশ করে দরজা আটকে দিল। সূচনা কিছুটা চমকালো, কারণ সে আশা করেছিল মাহের বিকালে আসবে। এত দ্রুত এসেছে, নিশ্চয়ই ক্লাস বাদ দিয়ে চলে এসেছে। অন্তকোণে আসা প্রশ্ন মুখে উচ্চারণ করার পূর্বেই মাহের উষ্ণ হাতের স্পর্শ পেল তার কোমল গালে। শুনতে পেল বিচলিত কণ্ঠস্বর, কিভাবে হলো এসব? কোথায় কোথায় ব্যথা পেয়েছেন? প্রশ্নের সঙ্গে সঙ্গে ক্ষত হওয়া প্রতিটি স্থান সূক্ষ্ম নজরে দেখতে লাগলো।
কপাল, কনুই, পা দেখে জিজ্ঞেস করলো ব্যথার ওষুধ খেয়েছে কিনা, কি মলম লাগিয়েছে। সূচনা সব উত্তর দিয়ে বলল। আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। একথা শুনে রেগে গেল মাহের, তীব্র ক্রোধের সঙ্গে বলল। আমি বলেছিলাম দিয়ে আসি, আপনি শুনলেন না। আমি থাকলে এটা কখনো হতো না। এক ঢোক গিলল সূচনা, নরম সুরে বলল। আপনার ক্লাসের সময় হয়ে এসেছিল মাহের, নয়তো আমি নিষেধ করতাম না। হোক সময়, আপনি সবসময় বেশি জেদ করেন শুধু, না এটা ঠিক না। এই জেদটা কমান। অযথা রাগ করছেন, এই দুর্ঘটনা আমার কপালে লেখা ছিল। না ছিল না, সব আপনার জেদের জন্য হয়েছে। অসহায় চোখে তাকিয়ে ব্যর্থ কণ্ঠে সূচনা জবাব দিল। আচ্ছা ঠিক আছে, মানলাম এই সব আমার জেদের কারণে হয়েছে, তাই সরি। কিছুটা শান্ত হলো মাহের, সূচনার চোখের দিকে তাকিয়ে দীর্ঘস্বরে বলল। আর কোথাও লাগেনি তো? ঢোক গিলল সূচনা, মাথা বাম দিকে ডান দিকে ঘোরালো, তীক্ষ্ণ চোখে তাকিয়ে মাহের তার হাতে অতি সন্তর্পণে একটি চুমু খেলো। আদর পেয়ে তার মুখটা কাঁচুমাচু হয়ে গেল। মাহের দীর্ঘশ্বাস ছেড়ে বলল। মিথ্যে বলবেন না তো, আপনার মুখে মিথ্যা শুনতে বিশ্রী লাগে। বলেই কপালের যেখানটায় ব্যথা পেয়েছে ওখানের আদরে চুমু দিল। সূচনা হকচকিয়ে বলল। এই যা, মলম লাগিয়েছি তো, ঠোঁটে লেগেছে না, এটা দিয়ে মুছুন। ওনার এক কোণা উঁচু করলো সে। মায়ের সেটা তার হাত থেকে ছাড়িয়ে দু কাঁধে স্পর্শ করলো, বলল। আর কোথায় ব্যথা পেয়েছেন? ভয়ানক কোনো ব্যথা পাননি তো? প্লিজ লুকাবেন না, আমাকে খুলে বলুন, লজ্জা পাবেন না। শরীরে আর কোথাও লাগেনি তো? বলুন, এক্ষুনি হসপিটাল নিয়ে যাব। সূচনা অস্বস্তিতে পড়ে গিয়ে বলল। আহামরি ব্যথা পাইনি মাহের, তেমন হলে কি আমি বাড়ি আসতে পারতাম? আচ্ছা, তবুও আমি মনের স্বস্তির জন্য একবার চেক করতে চাই। অনুমতি না দিলে জোর করে করব। আপনি যা মানুষ, কঠিন আঘাত পেলেও সেটাকে গোপন রেখে কষ্ট পাবেন, যন্ত্রণা ভোগ করবেন। আপনার কথা শুনে আমি রিস্ক নিতে চাই না। সূচনা হতভম্ব হয়ে গেল। আকস্মিক মাহের তার ওড়না সরিয়ে বিছানায় রাখলো। সূক্ষ্ম নজর বোলালো গলার দিকটায়। বিস্ময়াবহ হয়ে লজ্জায় কুকড়ে গিয়ে সে বলল। কি করছেন? আচ্ছা আমি বলছি। আতঙ্কিত হয়ে ওড়না উঠিয়ে গলা জড়িয়ে নিল। এরপর মিনমিনে স্বরে বলল। পেটের ডান পাশে একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। চোখ দুটো ছোট ছোট করে কামিজের ফালিতে হাত রাখলো মায়ের। সূচনা তার হাতের উপর হাত রেখে লজ্জায় আড়ষ্ট হয়ে বলল। এমন করছেন কেন? উত্তর দিল না মাহের। জেদ খাটিয়ে ফালি সরিয়ে দেখলো উপরের ডান পাশে ক্রস করে সাদা ব্যান্ডেজ লাগানো। সবচেয়ে বেশি আঘাত এখানেই লেগেছে বোঝা যাচ্ছে। ব্যান্ডেজের উপরও রক্তের দাগ। যা দেখে মাহেরের মুখটা কালো হয়ে গেল। থমথমে স্বরে জিজ্ঞেস করলো। কিভাবে পড়েছেন? ওড়না সামলে বসেননি? অপরাধী স্বরে সূচনা বলল। সব সময় বসি, আজ ভুল হয়ে গেছে। কাপা হাতে ব্যান্ডেজের উপরে স্পর্শ করলো মাহের। সূচনা কিঞ্চিত শিউরে উঠল। সাথে সাথে হাত সরিয়ে নিল সে। থমথমে মুখে বলল। নিজের প্রতি কবে যত্নশীল হবেন বলুন তো? মুখ ফিরিয়ে এসে জবাব দিল। যত্ন করার জন্য আপনি আছেন তো। চোখ তুলে এক পলক তাকালো মাহের। সূচনার লাজুক মুখটা দেখে পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল উদরে। সন্তর্পণে মুখ এগিয়ে একগুচ্ছ উষ্ণ নিঃশ্বাস ছেড়ে ক্ষতস্থানে চুমু দিল। টের পেয়ে চোখ বুজে ফেলল সূচনা। মাথা তুলে আরো একবার তার আবদ্ধ দৃষ্টির লালচে মুখটা সে দেখে নিল। এরপর আকস্মিক কিভাবে অসুস্থ বউয়ের ধপধপে ফর্সা আকর্ষণীয় উদরের কেন্দ্রস্থলে চোখ চলে গেল। আর দায় হয়ে পড়ল নিজেকে আটকে রাখা। হয়ে পড়ল মাত্রাতিরিক্ত অসংযত। আচম্বিতে এক উষ্ণত্ব গাঢ় চুম্বনও এঁটে দিল সংবেদনশীল স্থানটায়। অনুভূতিপ্রবণ সে স্থানে অসংলগ্ন স্পর্শ পেয়ে হৃৎপিণ্ড ধরাস করে উঠল সূচনার। কি হচ্ছে বুঝতে পেরে এক হাতে বিছানার চাদর খামচে ধরল, অপর হাতে মাহেরের চুল। সহসা মাহের সরে গেল, চট করে উঠেও পড়ল বিছানা থেকে। সূচনার কম্পমান দেহটাকে দেখে লজ্জা সেও পেল। মাথা চুলকে ঠোঁট কামড়ে হেসে বলল। আমি ফ্রেশ হয়ে আসছি। মায়ের সরে যেতে সূচনা দুহাতে মুখমণ্ডল ঢেকে ফেলল। ঘন ঘন শ্বাস নিল। ক্রমশ তার অন্তর্কোণে ছটফটানি বাড়লেও অনুভূতিরা বেসামাল হয়ে পড়ল। মস্তিষ্ক হলো পুরোপুরি অচল। আবির আর আদ্রিতা আজ চলে যাবে, তাই গোছগাছ শুরু করলো। তাদের গোছগাছ দেখে হৈমির মনটা খুবই বিষণ্ণ হয়ে উঠল। আদ্রিতার সঙ্গে কয়েকটি দিন বেশ ভালোই কাটিয়েছে সে। কত কিছু শিখেছে, কত কিছু বুঝেছে। আবার কবে দেখা হবে আদ্রিতা আপুর সঙ্গে?
আজ তারা চলে যাবে, তারপর থেকে গোমরামুখ স্বামীটার সঙ্গে একাই কাটাতে হবে তাকে। সেদিন রাতে কেমন করে আদর করলো, তারপর সে কিভাবে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রুদ্র তাকে নানাভাবে টর্চার করছে। শুরুটা করেছে সকাল সকাল হাতে বই খাতা তুলে দিয়ে। প্রথমে ছিল বেআই মশাই, তারপর হলো জামাই মশাই, আর এখন আবার হয়েছে মাস্টার মশাই। সহ্য হয় এত যন্ত্রণা? ঠিকমতো না পড়লে পড়া মুখস্থ করে তার কাছে প্রমাণ না দিতে পারলে কাঁচা কঞ্চির বাড়িও দেয়। আজ সকালের দেওয়া বাড়ির চিহ্ন এখনও হাতে আছে। ঝিনুককে দিয়ে 3টা কাঁচা কঞ্চি আনিয়েছে সেই টাঙ্গাইল থেকে। 3টাই নাকি তাকে সোজা করার জন্য, অথচ সে আয়নার সামনে দাঁড়িয়ে দিব্যি নিজেকে সোজা দেখে। বাঁকা আর কোথায় সে? ঠিকমতো পড়াশোনা খাওয়া দাওয়া না করলেই কঞ্চির আঘাত সহ্য করতে হবে। সকাল দুপুর বিকাল 3বার বেতের বাড়ি, ভাবতেই তো মাথা ঘোরায়। এই বাড়ির ভয়েই গত 2 দিন যাবৎ পড়াশোনা করছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করার চেষ্টা করছে। আদ্রিতার আবির চলে যাওয়ার পরই হৈমি খুব কান্না করলো। রুদ্র তাকে সামলাতে গিয়ে নাজেহাল। এদিকে একজন বিশ্বস্ত কাজের মেয়ে খুঁজে পেয়েছে, সেও এসেছে কিছুক্ষণ পূর্বে। তার সামনেই হৈমি কাঁদছে। রুদ্র বেশ অস্বস্তি বোধ করছিল। এমন সময় কল এলো রাদীফের। সে জানালো সূচনার অ্যাক্সিডেন্টের কথা। এ খবর শুনে রুদ্রের বুকের ভেতর অস্বাভাবিক একটি চাপ পড়ল। বোনটার খোঁজ কদিন নেওয়া হয়নি, এরই মধ্যে এত বড় দুঃসংবাদ। নিজের মধ্যে ভীষণ অপরাধবোধ সৃষ্টি হলো তার। সেই অপরাধবোধ থেকে হৈমিকে কাজের মেয়ের সঙ্গে আজকের দিনটা থাকতে বলে সে চলে গেল টাঙ্গাইল। অবশ্য হৈমির সম্পূর্ণ সেফটি দিয়েই গেল সে। পাশের ফ্ল্যাটের এসমিন আন্টিকেও রাতে হৈমির কাছে গিয়ে থাকতে বলল। সে আন্টিও খুশি মনে রাজি হলো। হৈমি একা থাকতে চায়নি। সে অনেক আকুতি করেছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রুদ্র নেয়নি। যদি আবার না আসতে চায়, এর চেয়ে সে গিয়ে বোনকে দেখে কয়েক ঘন্টা সময় কাটিয়ে এসে পড়বে। পরপর 2বার জার্নি সে সহ্য করতে পারলো, হৈমি পারবে না। সবকিছু ভেবেই রুদ্র তাকে রেখে গেল। ইয়াসমিন আন্টি মানুষটা দারুণ। হৈমির খুব পছন্দ হয়েছে তাকে। এই খুব পছন্দ হওয়ার আসল কারণ হচ্ছে ইয়াসমিন আন্টি তাকে গধূলি লগ্নে ছাদে নিয়ে এসেছেন। দিন আর রাত্রির এই সন্ধিক্ষণ হৈমির খুবই প্রিয়। এই সময়টা যদি হয় খোলা আকাশের নিচে অমায়িক সুন্দর ছাদে, তাহলে তো কথাই নেই। এতদিন গুমট পরিবেশে থেকে তিক্ত হয়ে উঠেছিল সে, এবার যেন প্রাণ ফিরে পেয়েছে। হৃদয় হয়ে উঠেছে চঞ্চল। কাজের মেয়ে ঋতু বয়স 19-20 হবে। ইয়াসমিন আন্টির ছোট মেয়ে মীরা, ওর বয়স 8। আর সে একপাশে দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় একজন শ্যামলাটে বর্ণের যুবকের আগমন ঘটল। যুবকটির হাত ধরে 4-5 বছরের একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে। সে যুবকটিকে উদ্দেশ্য করে বলল, মামা গোলাপ, মামা গোলাপ। যুবকটি মৃদু হেসে মেয়েটিকে নিয়ে ছাদের অপর প্রান্তে চলে গেল। ইয়াসমিন আন্টি সেদিকে তাকিয়ে হৈমিকে বলল, 3য় তলায় থাকে, ওর নাম শোভান, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্র। পুরো ছাদে যে ফুল গাছগুলো দেখছো সব ওই লাগিয়েছে। ছেলেটা নেশা 2টো, 1 পড়াশুনো, 2 এই ফুল গাছগুলো, যত্ন এই 2টির প্রতি। হৈমি চোখ পিটপিট করে তাকালো ইয়াসমিন আন্টির দিকে। দারুণ উৎসাহিত হয়ে বলল, সব ওনার লাগানো, এত এত ফুল ফুল গাছ সব ওনার। ছেলে হয়েও এমনভাবে ফুল ভালোবাসেন উনি। ইস কি সুন্দর। ভাবছি আমাদের ব্যালকনির জন্য কয়েকটা ফুল গাছ কিনবো, খুব সুন্দর লাগবে। ওনার সঙ্গে এ ব্যাপারে ধারণা নেওয়া যেতে পারে, তাই না? যেহেতু উনি এসবে দক্ষ। ইয়াসমিন আন্টি বলল, মালিক, তোমরা চাইলে পুরো ছাদটাই দখল করতে পারবে। না না, পুরো ছাদ লাগবে না, শুধু ব্যালকনিতেই রাখবো। তবে চলো ওপাশে যাই, পরিচয় করিয়ে দিই তোমার ওর সঙ্গে, তারপর তুমি যা জানা দরকার জেনে নিও। আচ্ছা চলুন, ওনার সঙ্গে ভাব করে যদি এখানে থাকা গাছ থেকেই 2-1টা নিতে পারি, জোস হবে। রুদ্র ফিরে এলো পরের দিন দুপুরে। বাসায় ফিরে সে গোসলে ঢুকলো। কাজের মেয়ে ঋতু দুপুর এবং রাতের রান্না শেষ করে হৈমির থেকে বিদায় নিল। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সে কাজ করবে। এ সময়ের মধ্যে রান্নাবান্না, ঘর মোছা, কাপড় চোপড় ধৌত করা, নিত্যদিনের যাবতীয় কাজই সে করে দিয়ে যাবে। গতদিন রাত্রে যাপন করেছিল শুধু রুদ্র বাসায় থাকবে না বলে। আজ রুদ্র ফিরেছে, তাই সেও নিজের কাজ সম্পূর্ণ করে বিদায় নিল। হৈমি খাবার বেড়ে সব গুছিয়ে রাখতে রাখতেই তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে রুদ্র এলো ডাইনিং রুমে। উদাম শরীরে গলায় তোয়ালে ঝুলিয়ে ধপ করে বসলো চেয়ারে। পিট পিট করে তাকিয়ে হৈমি নিজেও বসলো।
জিজ্ঞেস করলো সূচনার কথা, তার ভাইয়ের কথা। রুদ্র খাবার খেতে মনোযোগ দিয়ে তার কথায় হুহা জবাব দিল। কিঞ্চিত বিরক্ত হয়ে হৈমি আর কথা বাড়ালো না। খাবার শেষ করে রুদ্র রুমে চলে গেলে সে সব গুছিয়ে রাখলো। এরপর রুমে যেতে উদ্যত হয়েছে, ঠিক তখনই বেজে উঠল কলিং বেল। চঞ্চলিত পায়ে দরজা খুলতে কয়েক রকমের ফুল গাছ হাতে দাঁড়িয়ে থাকতে দেখলো জোভানকে। অমায়িকই মানুষটার সঙ্গে গতকালই পরিচয় হয়েছে তারপর অনেকটা সময় গল্পও করেছে। গল্পের বেশিরভাগ জুড়েই ছিল ফুল নিয়ে। সেই গল্পের ফাঁকি হৈমি দুটো গোলাপ গাছ নিয়ে এসেছে, যা এখন তাদের ব্যালকনিতে রয়েছে। পাশাপাশি আবদার করেছিল আরও কিছু ফুলের চারা এনে দিতে। যত দাম লাগুক সে দিয়ে দেবে। বিয়ের পর জামাইয়ের কাছে চেয়ে চেয়ে কিচ্ছু নেয়নি, এবার না হয় ফুল গাছ কেনার টাকা চেয়ে নেবে। তার কথাগুলো শুনে জোভান সিদ্ধান্ত নিয়েছিল টাকা লাগবে না, এমন ফুলপ্রেমী মানুষকে এমনি গিফট করবে সে, এতেই তৃপ্তি পাবে। তাছাড়া এই বাসার মালিকের স্ত্রী সে, বয়স অনুযায়ী ছোট বোন বলাও চলে। তাই সাদা মনে এক গাদা ফুল গাছ নিয়ে হাজির হলো সে। হৈমিও খুশিতে দিশাহারা হয়ে ধন্যবাদের বন্যা বইয়ে দিল। জোভান সবাই ভার্সিটি থেকে ফিরেছে, তাই হৈমি অসংখ্যবার বলার পরে ভিতরে ঢুকলো না। গাছগুলো হৈমির হাতে দিয়ে সে চলে গেল। সেই মুহূর্তে ঝড়ের গতিতে রুদ্র এলো। দরজার বাইরে উকি দিয়ে চোখ মুখ কঠিন করে জিজ্ঞেস করলো, কে কে ছিল? হৈমি চারাগুলো উঁচিয়ে ধরে বলল, দেখুন কতগুলো চারা, এখানে কালো গোলাপ, সাদা গোলাপ, নয়নতারা। থামিয়ে দিল রুদ্র। ধীরে ধীরে তার চোখ রক্তিম হয়ে উঠল। ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করলো, ছেলেটা কে ছিল? রুদ্রের শরীর মৃদু কাঁপছে, শরীরে ঘাম ছুটে গেছে। রুম থেকে সে এক পলক দেখতে পেয়েছে হৈমি তৃতীয় তলা ছেলেটার সঙ্গে হেসে হেসে কথা বলছে। ছেলেটার সম্পর্কে সে ভালোই অবগত, তবুও নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মুহূর্তে তার মাথাটা জাস্ট নষ্ট হয়ে গেল। মনে পড়ে গেল বহু বছর পূর্বের এক জঘন্য স্মৃতি, বিশ্বাসঘাতকতার শ্রেষ্ঠ উদাহরণ। তার মা আর বড় কাকার হাস্যোজ্জ্বল মুখ, একে অপরের সেই অবৈধ মেলামেশার দৃশ্যটুকু। হৈমিকে ছেলেটার সঙ্গে কথা বলতে দেখে সেই দৃশ্য কেন মনে পড়ল? পুরো পৃথিবীটাই বা কেন এলোমেলো লাগতে শুরু করলো? চোখ মুখ অস্বাভাবিকতা ফুটিয়ে তুলে পুনরায় জিজ্ঞেস করলো, কে ছিল? জানা উত্তরটাই হৈমির মুখ থেকে জানতে মরিয়া হয়ে উঠল সে। হৈমি তার অস্বাভাবিকতা বুঝতে পেরে ঢোক গিলল, আমতা আমতা করে বলল, তৃতীয় তলার জোভান ভাই। উত্তর দিয়ে রুমে যাওয়ার জন্য এক পা বাড়ালো। রুদ্র তৎক্ষণাৎ তোর সামনে বাধা হয়ে দাঁড়ালো। জল শক্ত করে চোখ মুখ খিসে বলল, এর আগে কথা হয়েছে? হঠাৎ এসব কেন দিয়ে গেল? হৈমি সহজ মনে গতকালকে পরিচয় হওয়ার কথা, তাকে দুটো ফুল গাছ দেওয়া, আজ আবার এগুলো এমনি গিফট করার কথা জানালো। সবটা শুনে রুদ্র আর এক মুহূর্ত সময় নিল না। হৈমির হাত থেকে ফুল গাছের চারাগুলো কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। এহেন কাণ্ডে ভয় পেয়ে মৃদু চিৎকার দিল হৈমি, বলল, এটা আপনি কি করলেন? বাক্যটা শেষ করতেই নরম গালটা সজোরে আঘাত পড়ল তার। রুদ্রের শক্ত হাতের কঠিন থাপ্পড় খেয়ে পড়ে গেল মেঝেতে। ঠোঁটের কোণা বেয়ে নামলো রক্তের চিকন ধারা, ধীরে ধীরে তার চিবুকে স্পর্শ করে গলায় পৌঁছালো। ব্যথায় ভয়ে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল সে। ভেজা অনুভব করা হাতটা চোখের সামনে ধরতে রক্ত দেখে ভয়ে চোখ মুখ খিসে চিৎকার দিল। রুদ্রের ক্রোধ তবুও কমল না, বরং বেড়ে গেল। অত্যাধিক ঘৃণায় মাথায় যেন খুন চেপে গেল। বারবার চিৎকার করে বলতে লাগলো, মাত্র 24 ঘন্টা দূরে ছিলাম, এতেই তোর রূপটা দেখিয়ে দিলি? আমি ফুল, এত বড় ফুল, চোখে আমি। খেপা বাঘের মতো গর্জন ছেলে চারপাশে অসুস্থ দৃষ্টি ঘুরিয়ে কাঠের চেয়ার নজরে পড়ল। তরাক করে সে চেয়ার তুলে এনে হৈমিকে আঘাত করতে উদ্যত হতে তীব্র ভয় ধোয়াতে মুখ চেপে বীভৎস এক চিৎকার দিল হৈমি। শরীর মুচড়িয়ে সরেও পড়ল। তার বসার জায়গাটা বিকট শব্দে ভারী চেয়ারটা পড়ল। রৌদ্র চোখের আড়াল হতে সোফার এক কোণে গুটিসুটি হয়ে বসে কাঁপতে লাগলো সে। ক্রন্দনরত কণ্ঠে ডাকতে লাগলো আম্মু আর ভাইয়াকে। তার কান্নার শব্দে রৌদ্রের কানে পৌঁছালো। দৃষ্টিতে ধরা পড়ল লুকিয়ে পড়ার। ক্রোধের মাত্রা কমলো কিনা বোঝা গেল না। ক্ষিপ্ত হয়ে বলিষ্ঠ শরীরটা ঝাঁকি দিয়ে ধপধপ পা ফেলে চলে গেল বেডরুমে। রাত 10টা সুই অতিরিক্ত ভয় পাওয়াতে শরীর কাঁপিয়ে জ্বর এলো হৈমির। ড্রয়িং রুমের সোফার এক কোনায় গুটিসুটি হয়ে বসে আছে সে। রুদ্র রুম থেকে বেরিয়ে হৈমিকে একই জায়গায় পড়ে থাকতে দেখে ধীরে সুস্থে এগিয়ে এলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে ভাবগতিক বোঝার চেষ্টা করে আচমকা পাজা কোলে করে রুমে নিয়ে চলে এলো। কোলে নেওয়ার পরপরই বুঝতে পারলো ভয়াবহ জ্বর এসেছে মেয়েটার। চোখ বন্ধ করে রুদ্ধশ্বাস ছাড়ল সে।
তখন যদি ওইভাবে সরে না যেত অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে অনেক বড় একটি আঘাত করতে বসেছিল সে। বুঝতে পারল, তবুও হৈমির প্রতি রাগ কমল না। উত্তপ্ত শরীরটা শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। এরপর কল করলো ডাক্তার বান্ধবী সুবর্ণাকে। তার বলা ওষুধের নাম লিখে ঝিনুককে ডেকে ওষুধ কিনতে পাঠিয়ে দিল। 1 ঘন্টা বসে বসে জলপট্টি দিল কপালে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জ্বরটাও বাড়তে লাগলো। জ্বরের ঘরে বারবার হৈমি বলল, আমি আম্মুর কাছে যাব, আমি ভাইয়াকে সব বলে দিব। আপনি আমাকে আবার মেরেছেন, আপনি একটা খারাপ লোক। দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। রাতে দুজনের কারোরই খাওয়া হলো না। ফলশ্রুতিতে ওষুধও খাওয়াতে পারল না হৈমিকে। বিষণ্ণ মনে চুপচাপ হৈমির পাশে শুয়ে পড়ল সে। রাত গভীর হতে হৈমিকে বুকে টেনে নিল। জ্বরের ঘরে রুদ্রর বুকের উষ্ণতা পেয়ে হৈমি কিছুটা হুঁশে এলো। ভয় জড়ানো স্বরে বলল, আমি থাকবো না। আচমকা ফুপিয়ে কেঁদেও দিল। রুদ্রর হাতের বেষ্টন দৃঢ় হলো। মাথা ঝুঁকিয়ে হৈমির গালে গাল ছুঁয়ে ভরাট স্বরে বলল, তোমাকে থাকতেই হবে। নড়ে চড়ে হৈমি বলল, আপনি আমাকে খুন করতে চেয়েছিলেন, আমি অনেক ভয় পেয়েছি, ছেড়ে দিন। ভাইয়াকে ফোন করুন, আমি চলে যাব। এক হাত উঠিয়ে হৈমি ঠোঁট চেপে ধরল রুদ্র। মানানোর স্বরে বলল, আমার মাথা ঠিক ছিল না, কেমন উন্মাদ হয়ে গিয়েছিলাম। আমি সহ্য করতে পারি না, বিশ্বাস করো, সহ্য করতে পারি না। হৈমি প্রশ্ন করল, কি করেছি আমি? শুধু তো কয়েকটা ফুল গাছই নিয়েছি। বলতে বলতে কেঁদে ফেলল। রুদ্রর কপালে চুমু দিয়ে বলল, আমি আমার অতীতটা সহ্য করতে পারি না হৈমি। চোখের সামনে আমি যা কিছু দেখেছি সেসব আমাকে তিলে তিলে আজও কষ্ট দেয়। তখন আমি অবুঝ শিশু ছিলাম, কিন্তু তখনকার সেই ঘটনাগুলো আজ আমার কাছে স্পষ্ট। আমার মা আমার বাবাকে ঠকিয়েছে হৈমি। উনি আমার আর বোনের জীবনের যে দাগ ফেলে গেছে তা কোনোদিনও উঠে আসবে না। হ্যাঁ হৈমি, তুমি ওই ছেলেটার সঙ্গে আর কথা বলো না। তুমি কারোর সাথেই কথা বলবে না, কারোর সাথেই মিশবে না। আমি তোমাকে সব এনে দেব, সব। তোমার কি চাই মুখ ফুটে বলবে, আমি সব এনে দেব। তুমি শুধু আমার থাকো, তুমি শুধু আমাকে ভালোবাসো। আর মারবো না তোমাকে, একটুও কষ্ট দেবো না। শুধু তুমি আমি সারা সব পুরুষ থেকে দূরে থাকো। কথা দাও, কথা দাও আমাকে। হৈমিকে ঝাঁকাতে লাগলো সে। রুদ্রের এই আচরণ তার ভয় গাঢ় হলো। অদ্ভুত এক মায়াও কাজ করলো। তাই ক্ষীণ স্বরে বলল, কথা দিলাম। শান্ত হয়ে হৈমিকে শক্ত করে জড়িয়ে ধরল রুদ্র। উন্মাদের মতো তার সারা মুখে চুমু দিয়ে আদর করতে লাগলো। আশ্চর্য হয়ে হৈমি ভাবতে লাগলো, আজ রুদ্রের আরো দুটো রূপ সে দেখে নিল, কোনটা সত্যি? গভীর রাত্রির এই অনুনয় করা আদরে ভরেই দেওয়া রুদ্র, নাকি তখনকার ভয়ানক রুদ্র? আর এতদিন যাকে দেখেছে তার সত্যিটাও কতটুকু? কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে রুদ্রকে নতুন করে আবিষ্কার করলো হৈমি। পাশাপাশি বুকের ভিতরে ভয়ের পাহাড় গড়ে তুলল। লোকটা তাকে অসম্ভব ভালোবাসে এটা যেমন সত্যি, লোকটা তাকে এক বিন্দুও বিশ্বাস করে না সেটাও ধ্রুব সত্যি। এই বিশ্বাস করে না বলেই ভয়টা মনে তীব্র হচ্ছে। মনে যেহেতু চেপেছে ভালোবাসা, যে বিশ্বাস জরুরি এটা রুদ্রকে বুঝতেই হবে। রুদ্রের সঙ্গে তার জীবনটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে। সিদ্ধান্ত নিয়েছিল যেভাবেই হোক চলে যাবে সে, কিন্তু এই রাতের অনুনয় যেতে দিল না, কারণ সেও যে রুদ্রকে ভালোবেসে ফেলেছে। অবুঝ মনের পাগলাটে অনুভূতির এক কঠিন ভালোবাসা। রুদ্রের মতোই সময় কাটাচ্ছে। আগের চেয়ে হৈমির উপর নজরদারি তার বেশি হয়েছে। বেলকনিতে গিয়ে দাঁড়াতে দেয় না, জানালার পাশে বসতে দেয় না, আর ফোনটাও হাতে দেয় না। কোন ভয়ে কোন সন্দেহে এসব টের পায় হৈমি। করুণ এই পরিস্থিতির চাপে পড়ে কদিনই তার চঞ্চলতারও মিলিয়ে গেছে। মাথায় চেপেছে অসংখ্য টেনশন, মনে চেপেছে ভয়। না জানি কখন খেপে যায় রুদ্র। এমনই চিন্তার ফিরে একদিন লুকিয়ে রুদ্রের ফোন থেকে আবিরের নাম্বারে লম্বা মেসেজ পাঠালো সে। সঙ্গে সঙ্গে ডিলিটও করে দিল। সেই মেসেজে আবির আদ্রিতা পরে কল করলো রুদ্রকে। রুদ্রের সঙ্গে আবির মিনিট কয়েক কথা বলে জানালো আদ্রিতা হৈমির সাথে কথা বলবে। রুদ্রের সামনে কথা বলা হৈমি সেভাবে কিছু বলতে না পারলো। মেসেজ পরে আদ্রিতা পরিস্থিতি বুঝে নিয়ে হৈমিকে কিছু বুদ্ধি দিল। ভালোবাসার বুদ্ধি, যত্নের বুদ্ধি, উপযুক্ত স্ত্রী হয়ে ওঠার বুদ্ধি। সেই বুদ্ধি নেওয়ার পর থেকেই রোজ রাতে ভয়ের সংকোচ নিয়ে রুদ্রের কাছে স্ত্রীর অধিকার চায় হৈমি। প্রতিবারই রুদ্র তাকে ফিরিয়ে দেয়। এভাবেই কেটে যায় আরও 7 দিন। সেদিন ডিনার করার পর কাজের সূত্রে রাত 11টার দিকে বাইরে যায় রুদ্র।
একা বাসায় হৈমি কি করবে, 1 ঘন্টা কিভাবে পার করবে ভাবতে ভাবতে মাথায় আসে শাড়ি পরবে। যদিও সে শাড়ি পরতে পারে না, তবু অগোছালো করে শাড়ি পরলো, তার সঙ্গে ম্যাচিং করে একটু পিঠ খোলা আকর্ষণীয় ব্লাউজ পরে নিল। আজ রুদ্র তার আবদার কিভাবে ফেলে সেটাই দেখার পালা। স্বামী স্ত্রী তারা একে অপরকে ভালোবাসে, অথচ সম্পর্কে কেমন ঠুনকো ভাব। এবার তাকে বড় হতে হবে, স্বামীকে ভালোবেসে বিশ্বাস অর্জন করে নিতে হবে, মানুষটাকে অসীম ভালোবাসা বিশ্বাস উপহার দিতে হবে। ভালোবাসা দিয়ে সব সম্ভব, যেমন সে বিশ্বাসহীন ভালোবাসা দিয়ে তাকে আটকে রেখেছে। প্রায় 1 ঘন্টার যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে জয়ী হলো হৈমি। ইতিহাসের পাতায় যুদ্ধকে 3য় বিশ্বযুদ্ধ হিসেবে খ্যাত করলেও মন্দ হবে না। প্রথমবার নিজ দায়িত্বে শাড়ি পরতে সক্ষম হয়েছে সে, আজ নিজেকে একটু বেশি প্রতিভাশালী লাগছে তার। আম্মুকে ভাবিকে ফোন করে জানাতে ইচ্ছে করছে তার এই দারুণ প্রতিভার পরিচয় আর যুদ্ধ জয়ের সংবাদটি। গাঢ় তাম্র বর্ণের ঢাকায় জামদানি শাড়িটা তার ফর্সা গায়ে কি সুন্দর মানিয়েছে, চকচক করছে যাকে বলে। একথাও ফোন করে জানাতে ইচ্ছে করছে তার জামাইয়ের পছন্দ কতটা অমায়িক, ভাবতে গা শিউরে উঠছে। সত্যি রুদ্রের পছন্দের তারিফ করতে হয়, তা নয় কি তাকে জীবনসঙ্গী করে। মানুষটা যেমনি হোক পছন্দটা মারাত্মক। আপন মনে মুচকি হাসলো হৈমি। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো, সময় গড়িয়েছে অনেক, অথচ রুদ্র ফেরেনি। কিঞ্চিত চিন্তা হলো, ভয় চাপলো মনে, একা বাসায় রয়েছে আর কেউই নেই। এটাই তার ভয়ের একমাত্র কারণ। রুদ্রকে নিয়ে তার ভয় নেই, কারণ রুদ্র শেখ মানুষকে ভয় দেখানোতে ওস্তাদ। মিনিট 2 পরে খেয়াল হলো সে শাড়ি পরলো, একটু সাজগোজ করেনি। তাই পা টিপে টিপে বেতের মরা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এলো। শাড়ি পরতে পটু নয় বলে গায়ে জড়ানো শাড়ি খুলে যাওয়ার আশঙ্কা হচ্ছে, কুচিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি খুলে যাবে সব। শঙ্কিত মনে ঠোঁটে ঠোঁট চেপে মোড়ায় বসলো সে, আঁচলটাও ঠিকঠাক থাকছে না। কিয়ৎক্ষণ দর্পণে দৃষ্টি বুলিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, বিড়বিড় করে বলল, বিয়ের পর নাকি মেয়েরা একটু মোটা হয়, কই আমি তো হলাম না। মনে হচ্ছে আমি শাড়ি পরিনি, শাড়িই আমাকে পরেছে, আমি যেন হ্যাঙ্গার। নিজের করুণ অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। পরিপূর্ণ সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়ল নিমেষেই। রাত করে মেকআপ ইউজ করতে অনাগ্রহী, তাই সবসময় ব্যবহারকৃত ফেস পাউডার লাগালো দুগাল ভরে। এরপর শাড়ির সঙ্গে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগালো, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, কপালে ম্যাচিং করে গাঢ় লাল টিপ। নিজেকে দেখে নিজের মনটাই ফুরফুরে হয়ে গেল। না জানি আস্তা রুদ্র বেআই ওরফে জামাইটার হার্ট অ্যাটাক হয়ে যায়। ভাবতে শরীর জুড়ে বয়ে গেল শিহরণ, বুকের ভিতরে শব্দ হলো ধিক 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 ধিক। লম্বা করে শ্বাস ফেলে আকস্মাৎ দাঁড়িয়ে গেল, চঞ্চলিত মনে ত্বরিত হাতে হেয়ার ব্যান্ড খুলে পিঠ সমান সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধন ছাড়া করে দিল। মন পাখিটার ছটফটানিতে অসহ্য হয়ে খুশিতে আবেগে টকবক করতে করতে দুহাতে শাড়ি ধরে রুম জোরে পাইচারি করলো কতক্ষণ। পাশাপাশি একটু পর পর আয়না আর ঘড়ি দেখে পার করলো আরও 1 ঘন্টা, তবুও রুদ্রর খবর নেই। রাত 2টো সুই সুই হাই তুলতে তুলতে গিয়ে বসলো বিছানায়, অমনি কেঁপে উঠল ফোনের রিংটন। বালিশের পাশে রুদ্রর ফোন বাজছে, সে ফোনটা কি বাইরে চলে গেছে? চট জলদি ফোন নিয়ে দেখলো স্ক্রিনে আর লেখা, কোনো কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলো সে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কর্কশ কণ্ঠটা ভেসে এলো, বাহ, ফোন রিসিভ করে ফেললে? কয়েক ঘন্টার জন্য ফোন রেখে এসেছি, অমনি হাতাহাতি শুরু করেছো। তুমি একটা অবিশ্বাসী নারী হৈমি। তুমি শুরু থেকে আমার বিশ্বাস নিয়ে খেলেছ। সেদিন আমাদের বিয়ে অস্বীকার করলে, এরপর জোফানের সঙ্গে, আর আজ সুযোগ পেয়ে আমার ফোন ধরেছ। ছি। একদমে কথাগুলো বলে থামলো রুদ্র। ঘুম জড়ানো মস্তিষ্কটা ফুরুত করে জাগ্রত হলো হৈমির। অতিরিক্ত বিস্ময়ে মাথা কেমন ঘুরতে শুরু করলো তার। কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল ক্ষণকাল। উপাস থেকে পুনরায় চিবানো চিবানো সুরে এলো, স্টুপিডের মতো চুপ করে আছো কেন? আমার ফিরতে আরও আধা ঘন্টা দেরি হবে। তোমাকে আমার কসম, যার সঙ্গে কথা বলে থাকো না কেন, একটা নাম্বারও ডিলিট করবে না। মনে রেখো, ডিলিট করলেই বিধবা হবে এবং আজীবন নিঃসঙ্গতায় ভুগবে। কারণ আমি মরে গেলেও কোনো পুরুষের সাহস হবে না তোমাকে সঙ্গ দেওয়ার। ফোনটা কেটে দিল রুদ্র। হৈমি স্তম্ভিত, সবটাই যেন মাথার উপর দিয়ে গেল তার। রুদ্র যে তার 2টো ফোনের একটি ফোন রেখে বাইরে গেছে এটা সে খেয়াল করেনি। ফোন না করলে জানতেই পারতো না রুদ্র ফোন রেখে গেছে।
সে ব্যস্ত সাজগোজ নিয়ে, তাও রুদ্রর জন্যই। অথচ আশ্চর্য, মানুষটা ফোন করে বিনা কারণে সন্দেহ করে বসলো তাকে। কিছুটা মন খারাপ হলেও পরক্ষণে ফোন পেয়ে সেটাকে পাত্তা দিল না। কল করলো মায়ের নাম্বারে। হামিদা ঘুম জড়ানো কণ্ঠে হ্যালো বলতে হৈমি কাঁদো কাঁদো স্বরে বলল। আম্মু, সর্বাঙ্গে কাঁপন ধরল হামিদার। মাঝরাতে মেয়ের ফোন। কাঁদো স্বর শুনে আঁতকে উঠে বসলো সে, উত্তেজিত হয়ে বলল। কি হয়েছে মা, কি হয়েছে? তুই ঠিক আছিস? বাবা বল আমাকে। নিঃশ্বাস আটকে কণ্ঠ রোধ হয়ে এলো হৈমির, কাঁপা স্বরে বলল। তুমি কেমন আছো? সহসা দু চোখে অশ্রু ভরে উঠল হামিদার। হাফ নিঃশ্বাস ছেড়ে বলল। আল্লাহ যেমন রাখছে তেমনি। আমার খবর নেওয়ার কি আর মানুষ আছে? তার অভিমানী স্বর শুনে হৈমি কেঁদে দিল। হামিদা বলল। তুই কেমন আছিস? কি হয়েছে? সূচনার কাছে শুনলাম কাল কথা হয়েছে তোদের। আমি ভালো আছি আম্মু, তুমি চিন্তা করো না। জানো, আমি আজ একা একা শাড়ি পরেছি। দীর্ঘশ্বাস ফেলে হামিদা বলল। অবাক হইনি। তুই একা একা এখন সব পারিস তো? তা আরেকজন কোথায়? শুনলাম তার বোন ছাড়া কারোর সাথে কথা বলতে দেয় না। আর পড়াশোনা, সেসবের কি খবর? পড়াশোনা হচ্ছে তো? উনি বাসায় নেই জানো, ফোন রেখে গেছে। আমি জানিই না, জানলে অনেক আগেই ফোন করতে পারতাম। ও আম্মু, আমার ওপর তোমার রাগ কমেছে তাই না? আম্মু, আমি তোমাকে খুব মিস করি। ও আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। জানো, ওই দিন কিভাবে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি। সব কেমন করে হয়ে গেল। আমি সরি আম্মু, খুব সরি। এই হৈমি পিচ্চিটাকে তুমি মাফ করে দাও। এই আম্মু, তিশার ছেলেটা খুব কিউট হয়েছে। আমার না খুব দেখতে ইচ্ছে করছে, কোলে নিতে মন চাচ্ছে। আচ্ছা আম্মু, তুমি আমাকে মিস করো তো? আম্মু, আমিও খুব মিস করি। আবার কবে তোমার কোলে মাথা রাখবো, তোমার হাতের পায়েস খাবো। ভাইয়াকে কতদিন দেখি না। একটানে বলা পূর্ণ কথা হামিদা কম মনোযোগে শুনলেও সবার আম্মু ডাক ঠিক মন দিয়ে শুনেছে। শান্ত হয়েছে তার মাতৃহৃদয়। বহু করে শ্বাস নিয়ে কান্না আটকালো সে। কিন্তু তার বাচ্চাটা যে কাঁদছে, তাই অভিমানে দুঃখে কষ্টে ধমক দিল, বলল। সবার জন্য খুব দরদ উতলাচ্ছে এখন। এসব আগে মনে ছিল না? আর রুদ্র, সে কোন আক্কেলে মাঝরাতে অবধি তোকে একা রেখে বাইরে আছে? আমি চুপ আছি বলে এই না, আমার মেয়েকে আমি একদম বাতি দিয়েছি। সেদিন রাগ করে যাই বলি না কেন, ও যেন ভেবে না নেয় আমি মরে গেছি। এই কথাটা বলে দিস। আমি এক্ষুনি সূচনাকে রাখবো, বলবো ওর ভাই কোন আক্কেলে তোকে এইভাবে রেখেছে। আমার ছেলে কি কোনোদিন ওর প্রতি বিন্দু মাত্র অবহেলা করেছে? তাহলে ওর ভাই কেন তোকে এইভাবে একা রেখে যাবে? ভয় পাচ্ছিস তাই না? কিচ্ছু হবে না, যতক্ষণ না আসে আমার সাথে কথা বল। মায়ের কথা শুনে হৈমির কান্না বেড়ে গেল। মাকে শান্ত করতে মিথ্যে মিথ্যে বলল। ও আম্মু, উনি এসে পড়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, চিন্তা করো না। আমি তোমাকে পরে ফোন করব আবার। রৌদ্র আসার কথা শুনে হামিদা শান্ত হলো, বলল। মন দিয়ে পড়িস, সামনে কিন্তু পরীক্ষা। হৈমি এক হাতে মুখে চেপে অন্য হাতে ফোন কেটে দিল। ভেঙে পড়ল বাঁধ ভাঙা কান্নায়। ওদিকে হামিদা বেগমের কলিজাটা মোচড়াচ্ছে খুব। মায়ের মন তো। তাই আফসোস হচ্ছে, সেদিন যদি রাগ না করে সবটা মেনে নিত, আজ মেয়েটার জন্য এতটা পড়তে হতো না। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে সে সিদ্ধান্ত নিল, মায়ের আর সূচনাকে ঢাকা পাঠাবে। সূচনাকে দিয়ে রুদ্রকে বোঝাবে সামনে হৈমির পরীক্ষা, তাই যেন তাদের সাথে হৈমিকে টাঙ্গাইল পাঠিয়ে দেয়। পরীক্ষার পর দুই পরিবারের মধ্যে একটি আয়োজন করে না হয় আবারও হৈমিকে তার কাছে দিয়ে দেওয়া হবে। শত হোক মা সে, মেয়ের উপর রাগ পরে যখন গেছে, সেভাবে মেয়ের সুখ আর শান্তি হয়। তবে হ্যাঁ, রুদ্র সেই শর্ত অবশ্যই ভাঙতে হবে। মা হয়ে মেয়ের এই সর্বনাশে মেনে নিতে পারবে না। আজ হৈমির বয়স কম, কাল বয়স হবে, তখন নিশ্চয়ই এই শর্তটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তার আগেই রুদ্রের মানসিকতার পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে একমাত্র সহায়তা করতে পারবে সূচনা। যতই হোক বোনটা রুদ্রর কলিজার চেয়ে বেশি। রুদ্র ফিরল প্রায় শেষ রাতে। ডুপ্লিকেট চাবি দিয়ে মেইন ডোর খুলে ভিতরে প্রবেশ করলো সে। নিজ রুমে গিয়ে চমকে উঠল মেঝেতে এলোমেলো শাড়ি পরিহিত গভীর ঘুমে আচ্ছন্ন হৈমিকে দেখে। হাতের কাছে মোবাইল ফোন, খাতা কলম পড়ে আছে। ভ্রুকুচকে বিচলিত ভঙ্গিতে এগিয়ে এলো সে। হৈমি শাড়ি পরেছে কেন? এত সাজগোজি বা কেন? তীব্র সন্দেহে চোয়াল শক্ত হয়ে এলো তার। নিঃশ্বাস বিক্ষিপ্ত, দৃষ্টি এলোমেলো।
তড়িতে বেগে ফোনটা হাতে নিয়ে চেক করলো, কল লিস্টের নাম্বারটা অপরিচিত। সঙ্গে সঙ্গে কল করলো নাম্বারটায়, দুবারের সময় হ্যালো বলল হামিদা, সঙ্গে সঙ্গে কেটে দিল রুদ্র। রুদ্ধশ্বাস ছেড়ে বিড়বিড়ালো, তুমি বড় নির্লজ্জ মেয়ে। সেই দিনের সেই থাপ্পড় তুমি ভুললেও আমি ভুলিনি। ফোনের রেকর্ড অপশন চালু করা ছিল বলে হামিদার সঙ্গে কি কথা হয়েছে সেসব পরে শুনবে স্থির করলো এবং ফোনটা বন্ধ করে রাখলো। এরপর আবারও হৈমির দিকে চিন্তান্বিত দৃষ্টিতে তাকালো। এই সাজগোজ তার মাথা চিবিয়ে খাচ্ছে। এত সেজেছে কেন? আর শাড়ি, এভাবে কেউ শাড়ি পরে? মেজাজ খিচে উঠল, কড়াসরে ডাকতে লাগলো হৈমি বলে। হৈমি ঘুমের ঘরে নড়াচড়া করে পাশ ফিরে ভারী নিঃশ্বাস ছাড়তে লাগলো। ওর ঘুমের গভীরতা সম্পর্কে বেশ ভালোই জানে রুদ্র, তাই ডেকে সময় নষ্ট করলো না। খোলা শাড়ির ফাঁক করে হৈমির শুভ্র মসৃণ কোমর, পিঠ নজরে আসতে নিঃশ্বাস আটকে রইল। মাথা জিম ধরে হাত বাড়িয়ে শাড়ি টেনে হাতের মুঠায় এনে সমস্ত রাগ খাটিয়ে সরে ফেলল দূরে। হৈমি গভীর তন্দ্রায় কোমরে দোহাতে রেখে উঠে দাঁড়ালো রুদ্র। বড় বড় শ্বাস টেনে পা বাড়ালো বাথরুমে। হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে রুমে আসতেই নজরে পড়ল হৈমির পাশে থাকা খাতা কলম। পরাচর মেয়েটার পাশে তার অনুপস্থিতিতে খাতা কলম, এটা তো রহস্যজনক। বেশ গম্ভীর হয়ে এগিয়ে এসে এক হাঁটু গেড়ে বসলো। সাদা পাতায় গোটা গোটা বেশ কয়েকটা লাইন। শুনুন, জীবনে প্রথমবার একা একা শাড়ি পরেছি, শুধু আপনার জন্য। সাজুগুজুও করেছি আপনার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করেছি, আপনি আসছেন না। আমার খুব ঘুম পাচ্ছে। পৃথিবীর সবাইকে আমি বিশ্বাস করতে পারি, শুধু আমার ঘুমকে ছাড়া। তাই এই চিঠি, যদি ঘুমিয়ে পড়ি কাজে লাগবে। আম্মুকে ফোন করে কান্নাকাটি করেছি। চোখের কাজল কিছুটা লেপটে গেছে। ব্যাপার না, ভালোবাসার মানুষের কাজল ল্যাপটানো চোখও সুন্দর হয়। একটু মন সুন্দর নিয়ে দেখবেন, তাই হবে। আর হ্যাঁ শুনুন, আমার যখন ঘুম ভাঙবে সিনেমার নায়কদের মতো হ্যাচকা টান দেবেন, ওকে? তারপর একটু ঝুঁকবেন, কারণ আপনি তো অতিরিক্ত লম্বা, রোবটের মতো দাঁড়িয়ে থাকলে আমার চোখে চোখ রাখতে হিমশিম খাবেন। তাই ঝুঁকে এসে আমার চোখে চোখ রেখে বলবেন, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। এই লাইনগুলো আমার প্রিয় লেখক সাদাত হোসাইনের কবিতার বইয়ের পেয়েছিলাম। তখন থেকেই স্বপ্ন, আমার জামাই আমার চোখে মুগ্ধ চোখে চেয়ে এভাবে বলবে। আপনি কিন্তু বলবেন, নয়তো আমার খুব মন খারাপ হবে। আর হ্যাঁ, এভাবে বলার জন্য অগ্রিম আই লাভ ইউ। চোখ বড় বড় হয়ে গেল রুদ্রর। মনে মনে প্রাণখোলা হাসিটুকু ক্রমশ ঠোঁট জোরে ছড়িয়ে পড়ল। শ্বাস নিল প্রাণ ভরে। ধীরে সুস্থে উঠে খাতা কলম টেবিলে রেখে পুনরায় হৈমির কাছে এলো। বিড়বিড় করে কিসব যেন বলে সহসা পাজা কোলে করে নিল তার আতপাগলি বউটাকে। দনমনো করে বিছানায় গিয়ে ওকে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। অবাধ্য অনুভূতিরা আশকারা পেতে চাইলেও আশকারা দিল না। সে আরও সময় নিতে চায়, পাশের মানুষটাকে বুঝতে চায় পুরোপুরি। মনের সংশয়গুলো যে বড্ড যন্ত্রণা দেয় তাকে। গায়ে কম্বল টেনে হৈমিকে সন্তর্পণে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেলো। অনুভব করলো হৈমির শরীরটা বেশ ঠান্ডা, পা দুটোও বরফ হয়ে আছে। শীতের পোশাক না পরে ইনি শাড়ি পরে মেঝেতে শুয়েছিলেন। মনে মনে ভেঙচিয়ে ধীরে ধীরে নিজের শরীরের উষ্ণতা দিয়ে ওর শরীর উষ্ণ করে দিল। আরাম পেয়ে হৈমির ঘুম আরও বেশি গভীর হলো। রৌদ্রের বাহুডোরে আবদ্ধ থেকে খুব বেশি নড়াচড়া হয়নি আজ, কিন্তু ভোর সকালেই তলপেটে অসহ্য ব্যথায় ঘুম সেরে গেল ওর। রৌদ্র বাহুডোরে নিজেকে আবদ্ধ রেখে আকস্মাৎ ডুকরে উঠল। পেটে হাত দিয়ে কান্নার শব্দ ক্রমশ বাড়িয়ে তুলল। ভীতিগ্রস্ত হয়ে ঘুমন্ত রুদ্র সহসা চোখ খুলল। চট করে হৈমিকে ছেড়ে দিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল, বলল, সমস্যা কি তোমার? সকাল সকাল কি শুরু করলে? হৈমি নিজের দিকে ভূত দেখার মতো তাকিয়ে রুদ্রর দিকে ক্রোধের দৃষ্টি নিক্ষেপ করলো। কান্নারত কণ্ঠে বলল, আপনি এতটা খারাপ লোক আমি জানতাম না। আমি বারবার আপনার কাছে গেছি, তখন শুয়েও দেখেননি, আর আজ ঘুমন্তভাবে আমায় পেয়ে। রুদ্র তাজ্জব বনে গেল, ধমকে উঠে বলল, চুপ, একদম চুপ। হৈমি পেট চেপে ধরেও মাগো বলে শুয়ে পড়ল। এতে রুদ্র আরো বেশি বিস্মিত হলো। হৈমি বলল, আপনার কি একটুও তর্স হইল না? আর একদিন অপেক্ষা করতে পারলেন না? ঘুমন্ত অবস্থায় আমার সাথে ওসব। আশ্চর্যান্বিত হয়ে গেল রুদ্র, বলল, কোন সব? ন্যাকামি করছেন, বুঝেন না? তৃষার জামাই ওর সাথে যা করতো আপনিও আমার সাথে। হতাশ হয়ে রুদ্র শুয়ে পড়ল। কর্কশ স্বরে বলল,
ইউ থিঙ্ক আই এম ইন্টিমেটেড উইথ ইউ? হৈমি চেঁচিয়ে বলল। তা নয় তো কি, এমনি এমনি আমার শাড়ি খুলেছেন? অভিযোগী কণ্ঠ শুনে সহসা হৈমিকে হ্যাঁচকা টান দিয়ে বুকের উপর ফেলল রুদ্র। এক হাতে ওকে জড়িয়ে অপর হাতে মুখের সামনের চুলগুলো সরিয়ে তাচ্ছিল্য স্বরে বলল, লিসেন মিসেস ডার্লিং, এটা হলে তোমার 4 ঘন্টার এই আরামদায়ক ঘুমটা ঘুমাতে পারতে না। আরামের ঘুম টোটালি হারাম হয়ে যেত। নির্বোধের মতো এই কাহিনীটাও এখন করতে না। টের প্রভাতে নয়, গোটা রজনীতেই পেতে। হৈমির চোখের পানি দেখে একটু চুপ করে পুনরায় বলল, পেটে পেইন হচ্ছে? হৈমি মাথা নাড়ালো। রুদ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, ওয়াশরুম ঘুরে এসো যাও। সূচনা ফোন করে জানালো সামনের সপ্তাহে সে আর মায়ের ঢাকা আসবে। এ খবর পেয়ে রুদ্র ভীষণ খুশি হলো, আবার চিন্তিতও হলো। হৈমি যদি তাদের সঙ্গে যেতে চায়। আগামীকাল নতুন বিজনেসের উদ্বোধন কাজ সম্পন্ন করা হবে, তাই নিয়ে ভীষণ ব্যস্ত। পাশাপাশি আগামীকাল তার জন্মদিনও। সে জানে আগামীকাল কেউ একজন তাকে ফোন করবে, জন্মদিনের উইশ করে হাসাবে, যন্ত্রণা দেবে, সর্বোপরি অশ্রাব্য গালি সমেত ঘৃণ্য অপমানিত হয়ে ফোনটা কেটে দেবে। প্রতি বছরই হয় এটা। রুদ্র ইচ্ছে করে নাম্বার পরিবর্তন করে না, আর না রাখে সেই মানুষটার নাম্বার ব্ল্যাক লিস্টে। কিছু সম্পর্ক থাকে জটিল, কিছু মানুষ থাকে ঘৃণ্য, কিছু অনুভূতি থাকে তিক্ততা, তবুও দিন শেষে আমরা সেগুলোতেই আটকে রই। আজ রুদ্রের জন্মদিন জানতো না হৈমি। রুদ্র সকাল সকাল গোসলে ঢুকেছে। আজ সে 8টার মধ্যেই বেরিয়ে যাবে। হৈমি খাবার বেড়ে রুমে এসেছে রুদ্র বেরিয়েছে কিনে দেখার জন্য, কিন্তু না, সে বেরোয়নি। এদিকে তার ফোন বেজে চলেছে। হৈমি ভ্রু কুঁচকে ফোন রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেল। শুভ 27তম জন্মদিন বাবা, অনেক অনেক বড় হও। আমার দোয়া সবসময় তোমার সঙ্গেই থাকবে। আজকে ওনার জন্মদিন আর আমি জানি না? এই, আপনি কে? হ্যাঁ, প্রতি বছরের ন্যায় এবারের প্রত্যুত্তর হয়নি বলে থতমত স্বরে ওপাশ থেকে বলল, তুমি কে? আমি কে জানেন না? যাকে ফোন করেছেন আমি তার বউ। আপনি কে শুনি? ওপাশ থেকে বিস্মিত স্বর। রুদ্র বিয়ে করেছে? আমি তোমার শাশুড়ি, রুদ্রের মা। আমার শাশুড়ি? আকস্মাৎ হৈমির কানে চেপে রাখা ফোনটা কেড়ে নিল রুদ্র। মুহূর্তেই ঘটে গেল ভয়াবহ কল্পনাতীত কিছু ঘটনা। ভয়ে শিবরে উঠল হৈমি। রুদ্রের মুখ থেকে বের হওয়া এক একটা গালি যেন তার মস্তিষ্কে বুলেটের ন্যায় বিঁধল। পাশাপাশি রুদ্রের চেহারার বিকৃত রূপ, জন্মদাত্রীকে করা জঘন্যতম অপমান শুনে মাথা ঘুরতে লাগলো। ফোন কেটে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল রুদ্র। হৈমির দিকে খেয়াল করলো না সে। আশেপাশের কোনো কিছুতে আর হুঁশ রাখলো না। ধপাস করে মেঝেতে বসে ধোয়াতে নিজের মাথার চুলগুলো খামচে ধরে উন্মাদের মতো গলা ফাটানো চিৎকার করতে লাগলো। রাগে থরথর করে কাঁপছে সে। এই যন্ত্রণা, এই হাহাকার বোঝার মতো ক্ষমতা বোধহয় পৃথিবীর আর একটি প্রাণীরও নেই। তার সে হাহাকার দেখে হৈমির ছোট্ট হৃদয়ে কঠিন আঘাত পড়ল। না চাইতেও তার চোখ বেয়ে অজরে নোনা পানির স্রোত নেমে এলো। সে স্ত্রী বলে কি রুদ্রের এই যন্ত্রণার সাক্ষী হতে পারলো? কিভাবে কমবে এই যন্ত্রণা? সে যে সহ্য করতে পারছে না, যে যন্ত্রণার চোখে দেখে তার সহ্য হচ্ছে না, সে যন্ত্রণা রুদ্র ভোগ করছে কিভাবে? আমাদের শরীরের কোনো অংশ যদি ব্লেড দিয়ে কেটে শুকনো মরিচের গুঁড়া লাগানো হয়, কেমন অনুভূতি হবে? প্রতি বছর যখন রুদ্রের মা সুরভি বেগম রুদ্রকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায়, রুদ্রের ঠিক ওই অনুভূতিটাই হয়, যেন তার শরীরের কোনো অংশে কেটে মরিচের গুঁড়ো লাগিয়ে দেয় মহিলাটি। প্রতি বছর ঘটা করে স্মরণ করিয়ে দেয় সে ওই চরিত্রহীন নারীটির প্রথম সন্তান, যা সহ্য করতে পারে না রুদ্র। নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। শক্ত খোলসের আস্তরণে নিজের মনুষ্য আত্মাটিকে লুকিয়ে রাখে, তা বেরিয়ে পড়ে এক নিমিষে। ভেঙে চুরমার করে দেয় খোলসে আবৃত সমস্ত সত্তা। এক মানুষের একাধিক এই রূপ সহ্য করতে বেগ পেতে হয় হৈমির। একদিকে ভয়, অপরদিকে সম্মুখের মানুষটার কষ্ট, সব মিলিয়ে তার বাচ্চা সুলভ নরম মনটায় আঘাত পড়ে। প্রচণ্ড আবেগান্বিত হয়ে সমস্ত ভয়কে তুচ্ছ করে রুদ্রের নিকটে এসে বসে আদুরে স্বরে বলে, আপনি শান্ত হন, কাঁদবেন না। রুদ্র ঝাপসা দৃষ্টিতে জমে থাকা নোনা পানিগুলো এবার মুক্ত হয়ে ঝরতে শুরু করে। তা দেখে হৈমির মন আরও বেশি বিগলিত হয়। সহ্য করতে পারে না সে এই অশ্রুজল। কেন পারে না? উত্তর অনেক। সে তার কঠিন হৃদয়ের উগ্র মেজাজে স্বামী মানুষটাকে অনেক বেশিই ভালোবাসে এখন। তাছাড়া তার মন এতই বেশি সরল এবং নরম যে অচেনা কোনো মানুষকে কাঁদতে দেখলেও মনটা আঘাত পায়, হু হু করে কেঁদে ওঠে। নাটক সিরিয়ালে কারো কান্নার অভিনয় দেখলে যে মেয়ের চোখ দিয়ে বন্যা নামে, সে কী করে সহ্য করে স্বামীর যন্ত্রণাদায়ক কান্না?
সহ্য হয়নি বলেই মেঝেতে দুহাঁটু ভর করে উঁচু হলো এবং আকস্মাৎ রুদ্রর গলা জড়িয়ে ধরে অনুনয় করলো। প্লিজ কাঁদবেন না। আপনি কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে আপনার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। হৈমির চোখ বেয়েও অশ্রুপাত ঘটল। রুদ্র সহসা গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের থেকে হৈমিকে সরিয়ে দিল। সিটকে এক হাত দূরে সরে গেল হৈমি। হু হু করে কেঁদে দিয়ে বলল, আমার উপর রাগ করেছেন কেন? আমি কি করেছি? আমি তো ভালোবাসা দিতেই চাইছি। নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো রুদ্র। হৈমির বলা কথাটি তার মস্তিষ্কে গিয়ে আঘাত করলো। কান দিয়ে যেন উত্তাপ বেরোচ্ছে। সত্যিই তো, ওর দোষটা কোথায়? সবই তার কপালের দোষ ভেবে নিজের জন্মদাত্রী আর বড় চাচাকে স্মরণ হলো। সঙ্গে সঙ্গে মুখ ফসকে খুবই বিশ্রী একটা গালি দিয়ে ফেলল, যা শুনে দুহাতে কান চেপে ধরে হৈমি উচ্চারণ করলো, ছি। ছি। ধ্বনিটুকু রুদ্রর বক্ষ গহ্বরে জ্বলতে থাকা ক্রোধের আগুনে ঘি হয়ে পড়ল। বেচারের উপরে ক্ষিপ্ত গতিতে এসে পড়ল রুদ্র। হৈমি পিছিয়ে যেতে গিয়ে দেয়ালের সঙ্গে হেলিয়ে পড়ল। রুদ্র দেয়ালের সঙ্গে নিজের দুহাত দ্বারা ওর দুহাত চেপে ধরল। ভয়ের মাত্রা এবার কম হলো হৈমির, কিন্তু তীব্র ক্ষোভে ফেটে পড়ল সে। রুদ্রর ক্ষুদ্র মুখে শক্ত চাহনি ছুড়ে দিয়ে বলল, ব্যথা পাচ্ছি আমি। আমার উপর রাগ ঝাড়ছেন কেন? আপনার কি মায়া দয়া নেই? এমন করলে আপনার সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনার উদ্দেশ্য কি ছিল? আপনি কি রাগ ঝাড়ার জন্য বউ খুঁজছিলেন? লাগছে আমার, ছাড়ুন। হৈমির কোনো কথাই কর্ণপাত করল না সে, বরং চিবিয়ে চিবিয়ে বলল, ছি বললে? আমাকে ছি না বলে ওই মহিলাকে ছি বলো। বলো ওই মহিলাকে ছি বলো। কারণ উনি আমাদের ঠকিয়েছে। উনি আমার বাবার সংসার ভেঙেছে। এই ছিটা আমার প্রাপ্য নয়। এই ছিটা ওই বাস্টার্ডের প্রাপ্য। চোখ মুখ খিচে আবারও বলল, ছি। বলে ফেলল হৈমি। মুহূর্তে চোখ খুলে অপরাধী দৃষ্টিতে তাকালো। আসলে এবারের সিটা জোকের বসেই বলে ফেলেছে, কিন্তু রুদ্র সেটা বুঝল না। সে তেলে বেগুনে জ্বলে উঠে হৈমিকে ছেড়ে উঠে দাঁড়ালো। ক্রোধে থর থর করে কাঁপতে কাঁপতে পিছমুখী হয়ে দাঁড়িয়ে বড় করে দম ছাড়ল। সদ্যই শাওয়ার নিয়ে আসার দরুন উদাম শরীর তার অতিরিক্ত তেজ খাটাচ্ছে বলে মাঘ মাসের কনকনা শীতেও দেহ থেকে শ্বেত জল নিঃসৃত হচ্ছে। দোয়াতে রুদ্র শক্ত আঙুলগুলো দাগ বসে গেছে হৈমির। কবজির লালচে হয়ে থাকা অংশটুকুতে দৃষ্টি বুলিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। মনে তার ভীষণ কষ্ট, কারণ সামনের মানুষটার মনে তার জন্য একটুও মায়া নেই, ভালোবাসা নেই, আছে শুধু রাজ্যের রাগ। এই রাগ তার দোষে অদোষেও। এই যেমন এখন তার উপর বিনা দোষে রাগ খাটাচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বার কয়েক ঢোক গিলল সে। কিয়ৎকাল পেরোতেই কেঁপে উঠল রুদ্রর মুখের গমগমে আওয়াজ শুনে। 5 বছর বয়স থেকে মা কি জিনিস বুঝিনি। মা ছাড়া একটা সন্তান কিভাবে বেড়ে ওঠে বোঝো? একবার ফিরে যাও নিজের শৈশবে। একটাবার কল্পনা করো তোমার পাশে তোমার মা নেই। মাতৃস্নেহহীন বেড়ে ওঠা একটাবার কল্পনা করো হৈমি। বাক্যটুকুর সমাপ্তি টেনে দিয়ে হৈমির দিকে ফিরে তাকালো রুদ্র। হৈমি চোখ বন্ধ করে আছে। সত্যি কল্পনা করার চেষ্টা করছে সে। ফিরে গিয়েছে সে ছোট্টবেলায়। কত বছর বয়স তখন? 5 বছর। সে বয়সে মাকে ছাড়া চলবে কি করে? তখন মা তাকে স্বরে অস্বরেয়া শিখিয়েছে। এরপর স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে রোজ ভোর সকালে ঘুম ভাঙিয়ে আদর করে ব্রাশ করাতো মা। রাতের শেখানো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ কবিতাটি তোতা পাখির ন্যায় শুনতে চাইতো। সে যখন থেমে থেমে ঢোক চিপে আদরে কণ্ঠে কবিতা শোনাতো, মা ভীষণ খুশি হয়ে তার কপালে মিষ্টি করে চুমু খেত। গাল টিপে দিয়ে বলতো, আমার তোতা পাখিটা। রোজ সকালে মায়ের হাতে ঘি দিয়ে গরম গরম ভাত মাখা খেত। এরপর মা নিজ হাতে সাজুগুজু করিয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে যেত। রাস্তায় হাওয়াই মিঠাই দেখে বায়না করার পর মায়ের বায়না মেটানো সেসব দৃশ্যে মানুষ পটে ভেসে বেড়াতে লাগলো হৈমির। এভাবে একাধারে সবটা স্মরণ করতে করতে কিশোরী বয়সের প্রথম অধ্যায়টুকু স্মরণ হলো। প্রথমবার যখন মেনস্ট্রুয়েশন হলো তখন তো মাকে ছাড়া জাস্ট কল্পনাই করা যায় না। কি বিষাক্ত যন্ত্রণাদায়ক মুহূর্ত। পৃথিবী কি, মানুষ কি, কিভাবে খেতে হয়, কিভাবে পড়তে হয়, সব প্রশ্নের উত্তর তো মায়ের থেকেই জেনেছে, বুঝেছে। তাহলে মাকে ছাড়া নিজেকে কল্পনা করবে কি করে? মা না থাকলে এসবের কিছুই যে হতো না। তাছাড়া একটা মেয়ের জন্য মায়ের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি।
না, সেটা কল্পনা করতে পারবে না। যদি কল্পনা করতে যায় তাহলে যে নিজের পুরো অস্তিত্বটাই ভুলে যেতে হবে। হৈমীর কল্পনায় বিভোর নিষ্পাপ মুখশ্রী দেখে রুদ্র শান্ত হলো, অপলকভাবে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল কিঞ্চিত। তৎক্ষণাৎ হৈমী চোখ মেলে ভয়ানক দৃষ্টিতে তাকালো, উত্তেজিত হয়ে বলল, মাকে ছাড়া কল্পনা করতে পারি না। ফিসেল হেসে রুদ্র বলল, তুমি কল্পনাই করতে পারো না, অথচ আমরা দিব্যি বেঁচে আছি। কি মনে হয় এই বেঁচে থাকার স্ট্রাগল খুব সহজ? থামলো রুদ্র। হৈমী তাকিয়ে দেখলো তার পানে। সময়ের তোয়াক্কা না করে সে বলতে লাগলো, আমি তখন 5 বছরের ছিলাম, কিন্তু সূচনা ও ছিল 2 বছরের, দুধের শিশু। যে বয়সে তুমি তোমার মায়ের হাতে ভাত খেয়েছো, মায়ের বুকে ঘুমিয়েছো, সে বয়সে আমি নিজ হাতে ভাত খেয়ে বোনের বুকে ফিডার তুলে দিয়েছি। রাতে কাঁদতে থাকা ছোট সূচনার কান্না অতিষ্ঠ হয়ে দাদিন দোলনায় রেখে ঘুমিয়ে যাওয়ার পর রাত জেগে ওকে সঙ্গ দিয়েছি। আমার সূচনা যখন 5 বছরের ছোট্টটি, তখন খেলার সাথীদের অভাবে ভুগত, কেউ ওর সঙ্গে খেলতে চাইতো না। ওর বয়সে অবুঝ মেয়েরা ওকে আঘাত করতো মা নিয়ে, যন্ত্রণাদায়ক সে অনুভূতি। একই বয়সী মেয়েরা ছেলেরা বলতো, তোর মা ভালো না, তোর সঙ্গে খেলবো না, তোর মা নাকি তোর চাচার সঙ্গে পালিয়ে গেছে, মা বলেছে তোর সঙ্গে না মিশতে। এই বাচ্চাদেরও বোঝানো হয়েছিল আমরা একজন খারাপ চরিত্রহীন মায়ের সন্তান। আমি নিজেকে সামলাতে পারতাম, সূচনা পারত না। নিজেকে সহ ওকে সামলাতে হতো আমাকে। পৃথিবীটা আমাদের জন্য কতটুকু কঠিন না বুঝলেও সমাজ আমাদের জন্য কত বেশি বিষাক্ত তখন থেকেই বুঝেছি। টাকা পয়সা ধন সম্পদ দিয়েও পারিনি এই সমাজ নামক বিষাক্ত বাতাস থেকে নিজেদের রক্ষা করতে। আজ যারা সামনে মিষ্টি হেসে আড়ালে বাঁকা কথা বলে, একদিন তারা সামনেও বাঁকা কথা শোনাতো। আমাদের পাশে তখন কে ছিল? বাবা। সেও তো তার যন্ত্রণা আড়াল করতে পরদেশে কাটিয়ে দিচ্ছে। বড় চাচি মুখ লুকিয়েছিল কতগুলো বছর। রাদীফ ভাই, সাদমান, আজও কারো সঙ্গে প্রাণ খুলে দুদণ্ড বসতে পারি না, হাসতে পারি না। আমরা সবাই নিজেদের খোলসে আবৃত করে চলেছি, হয়তো আজীবন চলতে হবে। কেন জানো? ওই নিকৃষ্ট দুজন অমানুষের জন্য। এরপরে ওই বাস্টারদের গালি দিলে তুমি ছি বলবে? ছি ছি, আমি তোমাকে বলবো, তোমাকে। হৈমীর চোখ বেয়ে নোনা পানির গড়িয়ে পড়ছিল। রুদ্রর বলা প্রতিটা ব্যথাতুর কথায় ব্যথা পেয়েছে সে, কিন্তু শেষ কথার আগে রুদ্র তেজ দেখিয়ে তার সামনে থেকে সরে রেডি হতে উদ্যত হলো। হৈমী চোখের পানি মুছে ওনার কোনায় নাক মুছে রুদ্রর পিছনে নিল। মিনমিনে স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কেন ছি বলবেন? রুদ্র চল শক্ত করে আর চোখে তাকালো। হৈমী দমে গেল, ঢোক গিলে বলল, উনি খুব অন্যায় করেছেন, একদম ঠিক করেননি। কোনোদিন সামনে পেলে জিজ্ঞেস করব কেন করেছে এমন, কেন কষ্ট দিলেন আপনাদের। হৈমীর দৃষ্টিজোড়া আবারও ঝাপসা হয়ে এলো। রুদ্র শার্ট কোট বের করে পিছু ফিরল, জিজ্ঞাসু চোখে তাকালো। হৈমী ক্ষীণ স্বরে বলল, আমার শাশুড়িকে জিজ্ঞেস করব। তোমার শাশুড়ি নেই, এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। যেখানে আমার মা নেই সেখানে তোমার শাশুড়ি থাকার প্রশ্নই ওঠে না। দম আটকে মাথা নাড়ালো হৈমী। মানুষে তার কথা সমর্থন করলো। রুদ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলে রেডি হতে লাগলো। বেশ দেরি হয়ে গেছে। হৈমী তার পেছনে দাঁড়িয়ে বলল, খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে বোধহয়, গরম করি, একটু সময় লাগবে। আমি খাবো না। আতকে উঠল হৈমী। খাবে না মানে? আজ সারাদিন বাইরে থাকবে, রাতেই তো বলল নতুন ব্যবসাটার উদ্বোধন আজ। হৈমী তাড়া দিয়ে বলল, না না, খেয়ে যেতেই হবে, আমি তাড়াতাড়ি করব, আপনি রেডি হন। হৈমী চটপট চলে গেল কিচেনে। কাজের মেয়েটা সাহায্য করলো ওকে। এরপর ছুটে গেল রুমে। রুদ্র তখন রেডি প্রায়, হাতঘড়ি পড়ছে আর কথা বলছে ফোনে। রাদীফের ফোন দেরি হওয়াতে বকাঝকা করছে রুদ্রকে। বুঝতে পেরে হৈমী ছুটে ডাইনিং রুমে গিয়ে ভাতে পরিমাণ অনুযায়ী তরকারি ঢেলে পুনরায় ছুটে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে কপালের চুলগুলো ব্যাক ব্রাশ করে পিছনের চুলগুলো ছোট্ট ঝুটি করে নিল রুদ্র। হৈমী ত্বরিত গতিতে গিয়ে আবারও সামনে থাকা মোড়ার উপরে উঠে দাঁড়ালো। এক হাতে খাবারের প্লেটটা ধরে অপর হাতে তরকারি দিয়ে ভাত মেখে লোকমা বানিয়ে তার সামনে ধরলো। আহ্লাদি স্বরে বলল, শুভ জন্মদিন ডিয়ার হাজবেন্ড। ছোটবেলায় আপনাকে খাইয়ে দেওয়ার মানুষ ছিল না, তাই বলে এখনও নেই এই ধারণা করলে ভুল হবে। এই যে আপনার বউ দিব্যি আছে। হতভম্ব হয়ে গেল রুদ্র। হৈমীকে আপাদমস্তক দেখে ভ্রু কুঁচকে গেল তার।
যেভাবে মোড়ার উপর দাঁড়িয়েছে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই মেজাজ দেখিয়ে কিছু বলতে উদ্যত হবে তার পূর্বেই হৈমি জোরপূর্বক তার মুখে ভাতের লোকমা ঢুকিয়ে দিল। আকস্মিক হেসেও দিল, বলল, কি ভাবছেন এত সুন্দর করে নাগাল পেলাম কি করে? আরে খাটো মেয়ে বিয়ে করেছেন বলে তার বুদ্ধিটাও খাটো হবে তা ভাবলেন কি করে? বুদ্ধি খাটিয়ে ঠিক আপনার সমান সমান হয়ে গেছি। এই না না, আপনার চেয়ে একটু লম্বাও হয়ে গেছি দেখুন। শেষ বাক্যটুকু বেশ উচ্ছ্বসিত হয়ে বলল হৈমি। একই সঙ্গে রাগ, দুঃখ আবার ভালো লাগার অনুভূতিকে বুক ভার হয়ে এলো রুদ্রর। কোনোরকম মুখের খাবারটুকু চিবুতে চিবুতে শান্ত স্বরে বলল, পড়ে যাবে, নেমে দাঁড়াও। রুদ্র চোখ রাঙানো ভয় দেখানোর ফলে ইচ্ছের বিরুদ্ধে মোড়ান থেকে নিচে নেমে দাঁড়ালো হৈমি। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রচণ্ড গম্ভীরতার সঙ্গে শটান শটান পা ফেলে গিয়ে কাউচে বসলো রুদ্র। পায়ের উপর পা তুলে বেশ রাজকীয় ভনিতায় বসে রাজবাড়ির মুখে কাছে আসাতে ইশারা করলো হৈমিকে। ইশারা পেয়ে গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ালো সে। রুদ্র তৎক্ষণাৎ বাম হাতে টি টেবিল টেনে সামনে এনে হৈমিকে সেটার উপরে বসতে বলল। বাধ্য মেয়ের মতো হৈমিও চুপচাপ বসে খাবার মাখাতে শুরু করলো। সাধারণত রুদ্র এমন মাখো মাখো ভাত খায় না। হৈমি বিষয়টি সেভাবে খেয়াল করেনি বলে নিজে যেভাবে খায় সেভাবেই রুদ্রকে ভাত মেখে খাওয়াচ্ছে। এর উপর তার হাতের এক একটা লোকমা এত ছোট যে রুদ্র জীবনেরও প্রয়োজন পড়ছে না, সে শুধু গিলেই যাচ্ছে। একবার অবশ্য বলতে চাইল বড় করে লোকমা করে দিতে, কিন্তু হৈমির ছোট হাতটার দিকে তাকিয়ে আর বলল না। কি আর করার, বউটার যেমন বয়সের দিকে ৮-৯ বছর ছোট, তেমন হাতে পায়ে আরো বেশিই ছোট। হাঁটু সমান বউ, হাঁটু সমান বুদ্ধি, কিন্তু এতে বিন্দু পরিমাণ আফসোসও নেই। কারণ এই অবলা সরলা বউটার বুকে তার জন্য বিশাল আকাশের ন্যায় ভালোবাসা, যত্ন, মায়া রয়েছে। আজ এ মুহূর্তে সেটা বৃষ্টির ঝকঝকে চকচকে পানির ন্যায় পরিষ্কার। কিন্তু এসব কতদিন টিকে থাকবে? শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভালোবাসা থাকবে তো? খাওয়া শেষে হৈমি তার ওড়না দিয়ে রুদ্রর মুখ মুছে দিতে নিলে রুদ্র উঠতে উদ্যত হলো, বিরক্ত স্বরে বলল, গায়ের কাপড় দিয়ে মুখ মুছতে হবে কেন? নিমিষেই ঠোঁট ফুলিয়ে নাক বোচা করে ফেলল হৈমি, বলল, কেন আমার ওড়নায় কি নোংরা লেগে আছে? দেখুন একদম পরিষ্কার। আপনি সবসময় এমন পিটপিটে ভাব দেখাবেন না। মনে হচ্ছে আপনি একাই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আর আমি একটা ডাস্টবিন। এতই যখন ঘেন্না হয়, এই ডাস্টবিনকে কে বিয়ে করতে বলেছিল? হ্যাঁ, আপনি যদি এখন এই ওড়না দিয়ে মুখ না মুছতে দেন তাহলে খারাপ হয়ে যাবে। এত আদর করে খাওয়ালাম, আমার হাতে এক থালা ভাত খাওয়ার সময় ঘেন্না কোথায় ছিল? এখন ওড়না দিয়ে মুখ মুছতে খুব মানে লাগছে, তাই না? ঠাস শব্দ করে টি টেবিলের উপরে প্লেট রাখলো হৈমি। রাগে ফুঁসছে সে। রুদ্র কপাল কুঁচকে হাত ঘড়িতে টাইম দেখে পুনরায় হৈমির দিকে তাকালো। তার দৃষ্টি জোড়া হতভম্ব। কি এমন বলল? এভাবে রিয়াক্ট করছে কেন? সব মাথার উপর দিয়ে গেল। কখনো মনে হয় মেয়েটা বেশ বুঝদার, বুদ্ধিশুদ্ধি আছে, আবার কখনো মনে হয় একেবারে অপরিপক্ক মস্তিষ্কের। হাফ নিঃশ্বাস ছেড়ে চট করে উঠে দাঁড়ালো সে। ফসতে থাকা হৈমির মুখশ্রীতে নিক্ষেপ করলো তীক্ষ্ণ দৃষ্টি, বলল, তুমি একটা ডাস্টবিন, এটা আমি আগেই জানতাম। এভাবে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না। আর পিটপিটে, সেটা আবার কি? ভাষাগুলোর যত্ন নিও। এসব ভাষা অন্যদের সামনে ইউজ করলে ভাষাগত দিক দিয়েও ডাস্টবিন হয়ে যাবে। আর রইল ওড়না। বলতে বলতে দু কদম এগিয়ে হৈমির ওড়নার কোনা ধরে এক টান দিয়ে পুরোটাই নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ফুঁসতে থাকা হৈমির স্পন্দন হঠাৎ থমকে গেল। বক্ষস্থলে শুরু হলো অস্বাভাবিক দুরু দুরু ভাব। লজ্জায় আড়ষ্ট সে পিছমুখী হয়ে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আপনি আমাকে ডাস্টবিন বললেন শুধুমাত্র আজ আপনার দুটো স্পেশাল দিন বলে। আমি খুব একটা রাগ করলাম না, নয়তো ভয়াবহ রেগে যেতাম। কণ্ঠে কম্পন ভাব স্পষ্টই বুঝতে পেরে অদরকণে বাঁকা হাসি টেনে আনলো রুদ্র। নিভৃতে ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়িয়ে পেছন দিক থেকে মাথার ওপর দিয়ে আড়াআড়িভাবে ওনাটা পরিয়ে দিল। মাথা ঝুঁকিয়ে কানের কাছে ঠোঁট ছুঁই ছুঁই করে বলল, ভয়াবহ রেগে গেলে কণ্ঠ কেঁপে যায়, নাকি ভয়াবহ ভয় পেলে? উত্তর দিল না সে। রুদ্রর উত্তপ্ত নিঃশ্বাস ঘাড় কান ছুঁয়ে দিতে চট করে সরে রুমের বাইরে চলে গেল। রুদ্র ভাবুক দৃষ্টিতে দরজার পানে কয়েক পল তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। হৈমি আর রুমেই এলো না। রুদ্র নিজের মতো তৈরি হয়ে প্রয়োজনীয় কিছু ফাইল নিয়ে চলে গেল। কাজের মেয়েটা সকালে রান্না করে দিয়ে চলে গেছে, আজ আর আসবে না। তাই বাইরে থেকে দরজা লক করে গেল সে।
প্রেম ভালোবাসা আলাদা দুটো বিষয় হলেও এরা একে অপরের পরিপূরক। কে জানতো এই বৃষ্টিস্নাত ছাদে খোলা আকাশের নিচে শাড়ি পরিহিত 17 বছরের কিশোরী কন্যাকে দেখে রৌদ্র হৃদয়ে তীক্ষ্ণ হয়ে কোনটি নাড়া দিয়েছিল, প্রেম নাকি ভালোবাসা? রৌদ্র তার নিজেও ঠাওর করতে পারেনি, আজও পারে না, হয়তো কোনো দিন পারবেও না। শুধু জানে তার নিঃশ্বাস আটকে গিয়েছিল। যখন নিঃশ্বাস ফিরে এলো বুঝতে পেরেছিল তার শ্বাস প্রশ্বাসগুলো বড্ড অস্বাভাবিক। সেই অস্বাভাবিকতাই তো উন্মাদ করে দিয়েছিল। প্রতি ক্ষণে ক্ষণে তারা মস্তিষ্ক বিগড়ে দিত, অন্তঃকোণে উকে দিত অন্যরকম মাদকতা, আশা, আকাঙ্ক্ষা, কত শত চাওয়া। সেসবের পরিণতি হিসাবেই তো আজ হৈমি তার বউ। যাকে দেখে বিশেষ কিছু অনুভব করেছিল সে বিশেষত্বের সান্নিধ্য বুঝি আজই প্রথম পেল। ভাবুক দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে আছে রুদ্র। ঝিনুক বলল, গাড়ি স্টার্ট দিব? রুদ্রর হুঁশ ফিরেছে এমনভাবে চমকে উঠল। ঝিনুক বলল, কোনো সমস্যা? অনেক লেট হয়ে গেছে, স্টার্ট দে। সহসা ধাতস্থ হয়ে রুদ্র বলল, রাদীপ ভাইকে কার্যক্রম শুরু করে দিতে বলো, আমরা পৌঁছাতে আরও 30 মিনিট লাগবে। রুদ্রর অফিস 15 মিনিটের পথ, অথচ সে বলেছে 30 মিনিট লাগবে। ঝিনুক বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কিন্তু ভাই 15 মিনিটেই তো পৌঁছাবো। প্রত্যুত্তরে কিছু বলল না রুদ্র। ফাইল ফোন সব গাড়িতে রেখে তরাক করে নেমে ছুটল নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে হৈমির কাছে। মেয়েটা এত যত্ন নিয়ে ভালোবেসে খাওয়ালো তাকে, অথচ সে খেয়েছে কিনা জানাই হলো না। সারাদিন একা একা বাসায় কি করবে সেটাও বলে দেওয়া হলো না। যদি ভয় পায় কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবে? একটা ফোনও রেখে যায়নি। এমন অজস্র চিন্তা মাথায় করে ফ্ল্যাটের সামনে গিয়ে হাজির হলো সে। তরিত লক খুলে ভিতরে ঢুকে প্রথমে শোবার ঘর, পরে রান্নাঘরে গেল। না পেয়ে উত্তেজিত হয়ে হাঁক ছাড়লো হৈমি বলে। সঙ্গে সঙ্গে এটো হাতে ডাইনিং রুম থেকে বেরিয়ে এলো হৈমি। ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কপট রাগ দেখিয়ে রুদ্র বলল, খাচ্ছ? ড্রয়িং রুমে বসে খেলেই পারতে। ওমা, আপনিই তো বলেছেন খাওয়ার সময় টিভি না দেখতে। কি মুশকিল বলুন তো? আপনি কিন্তু কথার হেরফের করছেন। এই বলছেন খাওয়ার সময় টিভি দেখবেন না, ড্রয়িং রুমেই আসবেই না। এই বলছেন ড্রয়িং রুমে বসে খেলেই পারতে। রুদ্র থতমত খেয়ে বলল, খাওয়া শেষ করে এসো। হৈমি খাওয়া শেষ করে রুমে আসতে 2 পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে থাকতে দেখলো রুদ্রকে। তার উপস্থিতি টের পেয়ে রুদ্র বলল, বেলকনিতে যাওয়ার প্রয়োজন নেই, দরজা লক করে দিয়েছি। হৈমি কিছুই বলল না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েই রইল। রুদ্র থম মেরে থেকে পুনরায় বলল, এই ফোনটা রেখে যাচ্ছি, খাওয়া গোসল বাদে বাকি সময়গুলো পড়বে। সবগুলো সাবজেক্টে 1 ঘন্টা করে সময় দেবে। প্রতি সাবজেক্টে 1 ঘন্টা সময় দেওয়ার পর আমাকে কল করে জানাবে। আমি ছাড়া সেকেন্ড কোনো পার্সনকে কল দিতে পারবে না। যদি সূচনাকে দাও তাহলে ব্যাপারটা হজম করে দিব। কথা ক্লিয়ার? মাথা কাত করে হৈমি বলল, আপনার কথায় ভেজাল থাকলেও আমার কানে ভেজাল নেই। তেরে এসে দাঁতে দাঁত চেপে রুদ্র বলল, কি? আতকে উঠে দুপা পিছিয়ে হৈমি বলল, না না, আপনার কথা আমার কানে কোনোটাতে ভেজাল নেই। রাতের অন্ধকারের মতো পরিষ্কার। রুদ্র শক্ত চাহনি আরো শক্ত হলো। হৈমি ঢোক গিলে বলল, সরি, মিস্টেক। দিনের আলোর মতো পরিষ্কার বলতে চেয়েছি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রুদ্র। দুপা এগিয়ে এলো হৈমির দিকে। তার আগানো দেখে হৈমি দুপা পিছিয়ে গেল। আমতা আমতা করে বলল, এমন করেন কেন? আপনার সব কথা শুনবো তো। উত্তর না দিয়ে রুদ্র আরও এগিয়ে এলো। হৈমি পেছাতে নিলি হ্যাঁচকা টান দিয়ে নিজের সম্মুখে দাঁড় করালো। হৈমি ঠোঁট উল্টে বলল, আমি কিন্তু আপনার বউ। কুটিল হেসে রুদ্র বলল, আই নো দ্যাট মাই জান। হৈমির চোখ দুটো বিস্মিত গোল গোল হয়ে গেল। তার বাহু চেপে রাখা হাতটি ধীরে ধীরে হৈমির হাতে তলানিতে স্পর্শ করলো। অপর হাত দৃঢ় হয়ে স্পর্শ করলো চুল সমেত ঘাড়ে। শেষ স্পর্শ রুদ্র নির্নিমেষ চাহনি মাদকীয় স্বরে মাথা ভন ভন করতে লাগলো হৈমির। তার সে ভন ভনকে থমকে দিয়ে সহসা রুদ্র তার ডান হাতের উল্টো পিঠে গাঢ় করে চুমু দিল। মুহূর্তে কেঁপে উঠল হাত, পা, বুক, ওষ্ঠাধর। নিঃশ্বাস হলো বেসামাল। একই মোহময় স্পর্শ, একই চাহনি, একই কণ্ঠস্বর। সন্তর্পণে এক ঢোক গিলল হৈমি। রুদ্র তার মনের অবস্থা বুঝে নিয়ে মৃদুকে সে কাটকাট গলায় বলল, স্বর্গে ভাষার দরকার নেই। অবুঝ স্বরে সে বলল, আমি বাসবই। হৈমির এহেন কথা শুনে রুদ্রর কি যেন একটা হয়ে গেল।
এই কিটা ভীষণ মারাত্মক, তীব্র অসংলগ্ন। মূলত বাক্যটি নয়, কণ্ঠস্বরটি তাকে বেসামাল করে তুলল। আচম্বিতে গোলগাল ছোট্ট মুখের কোমল ঠোঁটজোড়া নিজের পৌরুষ ঠোঁট দ্বারা সিক্ত করে তুলল সে। তার উত্তপ্ত ছোঁয়ায় নাজেহাল হৈমি। রুদ্র ছাড় দিল না, যেন সে জেদ খাটিয়ে বোঝাচ্ছে, ভাসতে চাও তো ভাসো আমায় সঙ্গে নিয়ে। রুদ্রর শক্তিশালী অবাধ্য হাতের লজ্জাহীন ছোঁয়ায় হৈমির শরীর থেকে ওড়না পড়ে গেল। রুদ্র তখন হৈমিকে সম্পূর্ণ শূন্যে তুলে গ্রীবাদেশে ঠোঁট ছোঁয়ায় মত্ত। হৈমির বলহীন হাতের আঁচড়ে সে না থামলেও বলহীন কণ্ঠে থামল। আপনার অফিস আমার ওড়না। দুহাতে হৈমিকে সামলে ধরে হালকা লাল চোখে তাকিয়ে রইল রুদ্র। হৈমির চোখের কোনা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঢোক গিলে নিচু স্বরে বলল, ছাড়ুন। রুদ্র তাকে না ছেড়ে ওভাবেই ধীর পায়ে গিয়ে বিছানায় বসল। অনুভব করলো হৈমির শরীরটা কাঁপছে। ফলশ্রুতিতে সে আরও বেশি দিকবিদিক শূন্য হলো। এক হাতে শক্ত করে হৈমির পৃষ্ঠদেশ চেপে ধরে অপর হাতে কান এবং গাল চেপে ধরল। হৈমির ভেজা চোখের প্রগাঢ় চাহনি নিক্ষেপ করে উন্মত্ত স্বরে মানানো ভঙ্গিতে বলল, 1 মিনিট সময় দাও। হৈমি বুঝতে পারল না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। রুদ্র তাকে আরও গভীর করে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে পুনরায় তার ঠোঁট স্পর্শ করতে উদ্যত হলো। হৈমি মুখ ফিরিয়ে নিয়ে দৃঢ়ভাবে ঘাড়ে চুম্বন এঁটে গেল। সহসা হৈমির দুহাত তার কোট খামছে ধরলে সমঝোতার স্বরে সে বলল, অনেক লেট হয়ে গেছে মিমি, কথা না শুনলে আজ অফিস ক্যান্সেল, আর অফিস ক্যান্সেল মানে তুমি ফিনিশড। কিঞ্চিত শান্ত হলো হৈমি। রুদ্র টের পেয়ে তার কপালের সঙ্গে কপাল মিলিয়ে নাকে নাকে আলিঙ্গন করলো। ঠোঁটে ঠোঁট সংযোগের পূর্বে ফিসফিস স্বরে বলল, এই 1 মিনিট শান্ত থাকলে আজ অফিসে যত সুন্দরীরাই থাকুক কারো দিকে নজর যাবে না। রুদ্রর বলা এহেন বাক্যই শান্ত থাকার জন্য যথেষ্ট ছিল। একরাশ অসহ্য সুখ অনুভূতিতে তাকে লুটোপুটি করে দেওয়ার। ভূমিতে গড়াগড়ি খেলে যেমন শরীরে মৃত্তিকায় মাখামাখি হয়, তেমনি রুদ্রর করা মাতাল স্পর্শে হৈমির শরীর মন জুড়ে আজ রুদ্রের মাখামাখি হয়ে রইল। চলে যাওয়ার পূর্বে হৈমিকে দুটো কথা সে বলে গেল। 1, সিম্পল অ্যাটাচমেন্টে এত হাইপার হলে এটা আমার জন্য বিপদ হইবি। 2, 1 মিনিটের জন্য ডাস্টবিন থেকে তোমায় গুড গার্ল গুড ওয়াইফ বলতেই পারি। সো গুড গার্লের মতো পড়তে বসো, আসছি, সময় পেলে ফোন করব। প্রতিটি সন্তানের করা অন্যায়, ভুল, পৃথিবী শুদ্ধ অপরাধে মাতৃহৃদয়ে অতি সহজেই ক্ষমা পেয়ে যায়। তাই তো হৈমির থেকে পাওয়া আঘাত, হৈমির করা অপরাধ সব ভুলে গিয়ে কন্যা স্নেহে হঠাৎ মরিয়া হয়ে উঠল হামিদা। সকল রাগ অভিমান ভুলে গিয়ে মায়েরকে আদেশ করলো একটিবার হৈমির কাছে যেতে, তার ছোট্ট আদুরে বাচ্চাটাকে দেখে আসতে। মায়ের আদেশ পেয়ে কলেজ থেকে বেশ কিছুদিন ছুটি নিল মাহের। সূচনাও গুছগাছ করে নিল। আগামীকালই তারা ঢাকা যাবে। মায়েরকে নিয়ে এ প্রথম কিছুটা দূরে যাবে বেড়াতে, এতে সে মহা খুশি। সন্ধ্যার পর হামিদা সূচনাকে নিজের রুমে ডেকে পাঠালো। তিনি হৈমির জন্য এক ব্যাগ জিনিসপত্র গুছিয়ে রেখেছিল, সেটা সূচনাকে বুঝিয়ে দিল। সূচনা মুগ্ধ হলো মেয়ের প্রতি মায়ের এই ভালোবাসা, যত্নটুকু দেখে। সে কখনোই মায়ের ভালোবাসা পায়নি, তাই হৈমির প্রতি হামিদার যত্নটুকু তার হৃদয় শীতল করে দিল। হামিদা সব কিছু বুঝিয়ে দেওয়ার পর এবার সূচনার মাহেরের প্রসঙ্গ এলো। সূচনাকে নিজের পাশে বসতে বলে শান্ত গলায় বলল, বাড়িতে জানি মন টিকে না, হৈমিটা নেই। টিশার ওখান থেকে থেকে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। সূচনা ধীর স্থির চোখে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। সে ঠিক কী বলতে বা বোঝাতে চাচ্ছে বোধগম্য হলো না। হামিদা বুঝতে পেরে খোলাসা করেই বলল, দেখো মা, আমার বয়স হচ্ছে, তোমার শ্বশুর নেই, আমি বড় নিঃসঙ্গ মানুষ। এই নিঃসঙ্গতায় মন মেজাজ ঠিক থাকে না। হৈমি চলে যাবার পর থেকে তোমার সঙ্গেও আমি স্বাভাবিকতা বজায় রাখতে পারি না, স্বাভাবিক হতে চাইলেও পারি না। কোনো কিছুতে এই মন স্থির রাখতে পারি না, শান্তি পাই না। বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হচ্ছি। বুড়ো মানুষ আর বাচ্চাদের এক কাতারেই ফালানো যায়। এই বয়সে এসে মন ঠিক করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য কোনো বুড়াকে ধরতে পারি না। তাই ভাবছি তোমরা যদি এবার একটা নাতির ব্যবস্থা করে দাও আমাকে, বাকি দিনগুলো তার সঙ্গে হেসে খেলে পার করে দিতে চাই। শরীরটা ইদানিং ভালো যায় না। আমার বংশে জোয়ান কি মরা, বুঝলা? টিশার মা তো খুব অল্প বয়সেই রোগে পড়ে মারা গেল। আমিও রোগে নিয়েই 50 ছুঁয়েছি। আর কতদিন আছি জানি না। তোমার আর মাহেরের কাছে আমার এখন একটাই চাওয়া, ওপারে যাওয়ার আগে আমার বংশের প্রদীপ
দেখে যেতে চাই। সহসা সূচনার গাল দুটো রক্তিম হয়ে উঠল, হাত পা অসাড় হয়ে এলো, পাশাপাশি বুকের ভিতরে কিঞ্চিত কষ্ট বোধ করলো এই ভেবে তার শাশুড়িও অন্য সব শাশুড়িদের মতো ছেলে বউয়ের কাছে ছেলে সন্তান চায়। এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস, সে নাতি নাতনি চায় এটা বললেই হয়তো তার অনুভূতি এই মুহূর্তে অন্যরকম সুন্দর হতো। ঢোক গিলল সূচনা, তার চোখ মুখের অবস্থা দেখে হামিদা দীর্ঘশ্বাস ফেলল, বলল, কি ভাবছো, নাতি চেয়েছি বলে কি আমার উপর অসন্তুষ্ট হলে? আমি ছেলে মেয়েদের আলাদা চোখে দেখি না। ছেলে আর মেয়ে দুটোর গুরুত্বে আমার কাছে সমান। শুধু তোমার প্রথম সন্তান ছেলে হোক এটাই চাই। তাই বলে মেয়ে হলে যে আমি অসন্তুষ্ট হব তা নয়। যাই হোক, সবেতেই খুশি হব, তবে ছেলে এলে মনে এই ভেবে সান্ত্বনা পাবো যে তোমার শ্বশুর এসেছে।